সুব্রত বলো, কি বলবে? সুব্রত বলো। আবার আছি। সুব্রত হাত তুলছো, বলো কি হাত তোলা, হাত তুলছো যে বলো। হাত তুললে হবে উপ- খালি? উপস্থিত স্যার। হ্যাঁ, উপস্থিত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উপস্থিত। আচ্ছা আচ্ছা। গুড 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 গুড, ভেরি গুড। আচ্ছা, এবার দেখো ইএমএফ। ইএমএফ অনেক আছে, অনেক আছে। এত এত কি করে হবে কে জানে ভাই সাহেব। চল দেখি, চল এটা। আমার ঘাড়ে ব্যথা শুরু হয়ে গেছে। এই পোস্টারটার জন্য সমস্যা হচ্ছে। এই 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 সমস্যাগুলো ছিল না, এই সমস্তগুলো সব উৎপত্তি হচ্ছে এই অনলাইনে পড়ানোর জন্য। ডেস্ক ওয়ার্কের জন্য এগুলো হচ্ছে। প্রপার ডেস্ক ওয়ার্ক না করলে প্রবলেমটা হয়। বলো, ইন্ডাকশন মোটরে ইএমএফ যদি জেনারেশন হয়, তো ইএমএফ কিরকম জেনারেশন হবে? এই যে কন্ডাক্টরে ইএমএফ জেনারেশন হবে, তো সেই ইএমএফ কিরকম জেনারেশন হওয়া উচিত কন্ডাক্টরে? বলো, কার মতো হতে হবে? একটা যদি আমি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে বলি যে ইন্ডাকশন মোটরের রোটরে কতটা ভোল্টেজ উৎপত্তি হয়েছে, ইন্ডাকশন মোটরের স্টেটরে কতটা ভোল্টেজ উৎপত্তি হয়েছে, তো এই ব্যাপারগুলো আমি কি করে কার সঙ্গে কম্পেয়ার করতে পারি, কার সঙ্গে কম্পেয়ার করলে বুঝবো যে কত হওয়া উচিত এবং কত হয় আর। ট্রান্সফরমারে। গুড গুড। তাহলে ধরো, আমি ফর এক্সাম্পল বলছি, তুমি যদি স্টেটরে সাপ্লাই দাও, ঠিক আছে, সবসময় মনে রাখবে স্টেটরের যে প্যারামিটার গুলো হয়, স্টেটর প্যারামিটার গুলোকে আমরা 1 দিয়ে ইন্ডিকেট করি, ঠিক আছে, আর রোটরের প্যারামিটার গুলোকে সবসময় আমরা 2 দিয়ে বোঝাই, ঠিক আছে। যদি স্টেটরে ভোল্টেজ যেটা আসছে সেটাকে যদি আমি E1 দিয়ে লিখি, তাহলে রোটরের ভোল্টেজটাকে আমি লিখবো E2 দিয়ে, ঠিক আছে। এবার স্টেটরের যে ভোল্টেজ হবে, সেই স্টেটরের ভোল্টেজকে আমি কি লিখি? কার আইডিয়া আছে বলো দেখি? 4.44 এম এফ এফ আই এম এন। এন, তাই না? এটা লিখি। তো এখানে কিন্তু আরো দুটো ফ্যাক্টর অ্যাড হয়, কি কি বলতো? ইন্ডাকশন মোটরের কেসি জন্য আর কেডি। কেসি আর কেডি, কারেক্ট। ওয়াইন্ডিং ফ্যাক্টর অ্যাড হয়, কেসি আর কেডি, পিচ ফ্যাক্টর আর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা অ্যাড হয়, ঠিক আছে। কেসি আর কেডি যে দুটো একসাথে কি বলে? ওয়াইন্ডিং ফ্যাক্টর। ওয়াইন্ডিং কেডাম। ফ্যাক্টর কেডব্লিউ, এটা অ্যাড হয়। এইবার প্রসঙ্গটা হচ্ছে, এটা হচ্ছে স্টেটরে কি ভোল্টেজ আমরা পাই আর কি। স্টেটরে ভোল্টেজ পাই মানে স্টেটরে তো ভোল্টেজ দিই, তাহলে স্টেটরে আবার কি ভোল্টেজ পাই? হোয়াট ইজ দিস E1? এয়ার গ্যাপে। না, স্টেটর মানে কি আছে? স্টেটরে কয়েল আছে তো। কয়েলে আমি কি দিই? কয়েলে আমি সাপ্লাই দিই। সাপ্লাই হিসাবে কি দিই? সাপ্লাই হিসাবে এসি ভোল্টেজ দিই। তাহলে এসি ভোল্টেজটা যদি ভিটি হয়, তাহলে তাকে আটকানোর জন্য এখানে একটা E1 তৈরি হবে না কয়েলের এক পাশে? ডিউ টু হবে কি লেঞ্জেস হবে ল। না? হবে কি হবে। হবে না? বলো, হবে কি হবে না? হবে হবে তো। স্যার। তার মানে হবে। হ্যাঁ। এটা হচ্ছে স্টেটরে ইনডিউসড ইএমএফ। ভালো করে বুঝবে, স্টেটর ইনডিউসড ইএমএফ। স্টেটর ইনডিউসড ইএমএফ। এবার তাহলে এই V1টা কি বা ভিটিটা কি, যেটা আমি সাপ্লাই দিচ্ছি, 3 ফেজ এসি সাপ্লাই বা সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই ধরো, সেইটা, ঠিক আছে। এইটা হচ্ছে এক একটা কয়েলে কতটা ভোল্টেজ ইনডিউসড হচ্ছে। প্রথম প্রশ্নই আমাদের আসে যেটা, যে স্টেটরে তো আমি সাপ্লাই বাইরে থেকে দিচ্ছি, তাহলে ইনডিউসড ভোল্টেজ কেন বলছে? বোঝা গেল তো কোনটা ইনডিউসড ভোল্টেজ, এটা E1 কেন হলো, দেখো। এবার দেখো, E2 যেটা হয়, রোটরের যেটা ভোল্টেজ হয়, রোটরের ভোল্টেজ কিন্তু দুটো কন্ডিশনে দুটো ডিফারেন্ট হয়, ঠিক আছে। দুটো কন্ডিশন মানে স্যার, একটা হচ্ছে রোটর যদি ঘুরতে থাকে আর রোটর যদি স্ট্যান্ড স্টিল থাকে, ঠিক আছে। রোটর যদি স্ট্যান্ড স্টিল থাকে, তখন সেটাকে একটা প্যারামিটার দিয়ে বোঝানো হয়, সেটাকে বলা হয় হচ্ছে E20। জিরো হচ্ছে স্ট্যান্ড স্টিল বোঝাতে। আর রোটেটিং যখন কন্ডিশনে থাকে, তখন যখন কোন একটা রোটর যেটা ঘুরছে, সেই ঘুরন্তি কন্ডিশনে যে স্পিডটা, সেটাকে আমরা কি বলবো? ধরো অ্যাট স্লিপ এস, অ্যাট স্লিপ এস কত ভোল্টেজ ইনডিউসড হয়, সেটাকে আমরা লিখি E2S দিয়ে, ঠিক আছে। E20টা হচ্ছে যদি দাঁড়িয়ে থাকে তাহলে সেই কন্ডিশনে কত হবে, আর এটা হচ্ছে যদি বসে থাকে, সরি, এটা যদি দাঁড়িয়ে থাকে তাহলে কত হবে, আর এটা যদি স্লিপ এসে ঘুরতে থাকে তাহলে কত হবে সেটা। এবার দেখো E20 মানে কি বলো? E20 কার মতো হবে?
E20 কিন্তু একটা ইনডিউসড ভোল্টেজ, তার মানে এটা ওই যে 4.44 F 5M N2, যদি ওখানে N1 হয়ে থাকে তাহলে এখানে কত হবে, N2 হবে। তো এটাকে N1 লেখ, এটাকে N2 লেখ। দেখ বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? এটা তো হবে। এর সাথে আর কি হবে, এর সাথে আরো একটা কেসি কেডি হবে না, কেডাব্লিউ 2 হবে, কেডাব্লিউ 2 হবে। এখানে তার কেডাব্লিউ 1 ছিল, কেসি 1 কেডি 1 কেডাব্লিউ 1 ছিল। আর এখানে যে কেডাব্লিউ 2টা লিখছে এটা অ্যাকচুয়ালি কি, এই কেডাব্লিউ2 হচ্ছে অ্যাকচুয়ালি কেসি 2 কেডি 2 ঠিক আছে। আরে এখানে আলাদা ওয়াইন্ডিং আছে, এখানে আলাদা ওয়াইন্ডিং আছে, স্টেটরে আলাদা ওয়াইন্ডিং কানেকশন করতে হয়, রোটরে আলাদা ওয়াইন্ডিং হয়, তাই না? তো দুটো ক্ষেত্রে তো আলাদা আলাদা হবে, ওয়াইন্ডিং ফ্যাক্টর আলাদা হবে না। দেখো কি বলতে চাইছি বোঝো। বলছি স্যার এগুলো সব পার ফেজে তো না স্যার? আর ফেজ, সব ফেজ কোয়ান্টিটি, ঠিক আছে। E2S টা কি হবে, E2S টা সিম্পল, E20 হবে, S টাইমস E20 হবে, ঠিক আছে। যত স্লিপে কাজ করছে, যত স্লিপে সে রয়েছে, তত স্লিপ মাল্টিপ্লাইড বাই E20। তাহলে E20 এখান থেকে যা বেরোবে সেটা দিয়ে গুণ করে দেবে, তার মানে S ইন্টু 4.44 5M F N2 KW2 বা KC2 KD2, ঠিক আছে। এইভাবে লিখলেই হবে, ঠিক আছে। এইটা হচ্ছে মোস্ট ফান্ডামেন্টাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে যে স্টেটরে কত ইনডিউসড ইএমএফ হচ্ছে আর রোটরে কতটা ইনডিউসড ইএমএফ হচ্ছে আমরা কিভাবে বুঝলাম, ক্লিয়ার হলো। যেভাবে আমরা ট্রান্সফরমারকে বুঝেছিলাম, ঠিক আছে, যেভাবে আমরা ট্রান্সফরমারকে বুঝেছিলাম সিমিলার ওয়েজে আমরা বুঝতে পারলাম। জাস্ট এখানে ওয়াইন্ডিংটার জন্য ওয়াইন্ডিং ফ্যাক্টরটাকে আমরা মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে। ওয়াইন্ডিং এর জন্য ওয়াইন্ডিং ফ্যাক্টরটাকে মাল্টিপ্লাই করেছি ফর স্টেটর অ্যাজ ওয়েল অ্যাজ রোটর। এটা হচ্ছে ইন্ডাকশন মোটরে যে ইএমএফ ইনডিউসড হয় সেই পার্টটা। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা, এগোই তাহলে বলো। স্যার ইয়নটা একবার বলে দেবেন? E1টা হচ্ছে, ধরো ট্রান্সফরমারে কত ভোল্টেজ হয় বলো সেটা। ট্রান্সফরমারে ভোল্টেজ কত হয় বলো। ট্রান্সফরমারের ভোল্টেজ আমি কত, দেখো একটা ট্রান্সফরমার ভোল্টেজ মানে হচ্ছে ইনডিউসড ভোল্টেজ। ওরে এই ইনডিউসড ভোল্টেজকে কি লিখি, আগের দিন বলছিলাম না, ই হচ্ছে তোর প্রপোর্শনাল টু ডিসাই বাই ডিটি। এখান থেকে আমি কি লিখেছিলাম, ই ইকুয়াল টু কত হবে, আর বলিস না ভাই, এন ডি ফাই বাই ডিটি। বল রে, এরকম হয়তো। এবার ডি ফাই এর ভ্যালু সেই বার করেছিলাম তো, সেই ক্যালকুলেশন করে সব। পুরোটা ভুলে গেলে হবে না, পুরোটা বলতে গেলে মুশকিল আছে। এইখান থেকে ক্যালকুলেশন করেছিলাম আমি, এইখান থেকে ক্যালকুলেশন করে ই এর আরএমএস ভ্যালু বার করেছিলাম। 4.44 F5M বেরিয়েছিল, F5M N1 এতটা বেরিয়েছিল ট্রান্সফরমারের জন্য। আর এটা যেহেতু ইন্ডাকশন মোটর, তার ওয়াইন্ডিং থাকবে স্টেটরে, তো তার জন্য ওয়াইন্ডিং ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ঠিক আছে। ওই জন্য এইটা ভ্যালু আসে ফার্স্ট স্টেটর। রোটরের ক্ষেত্রে ট্রান্সফরমার তো ওয়াইন্ডিং থাকে, তাহলে ট্রান্সফরমারের ক্ষেত্রে ওয়াইন্ডিং ফ্যাক্টর কেন নেওয়া হয় না? কেন নেওয়া হয় না বলো, বলো না, ট্রান্সফরমার কেন ওয়াইন্ডিং ফ্যাক্টর নিই না, কি কারণ হতে পারে? গুড কোশ্চেন। স্যার ওটা স্ট্যাটিক ওই জন্য নাকি? গুড কোশ্চেন। স্টেটরটাও তো এখানে স্ট্যাটিক আছে। ট্রান্সফরমারে কেন ওয়াইন্ডিং ফ্যাক্টর নিই না, এটা কখনো ভাবিনি আমি, ঠিক আছে, ভেবে বলবো। গুড কোশ্চেন। ট্রান্সফরমারে ওয়াইন্ডিং ফ্যাক্টর কেন এই নেওয়া হয়? ফ্যাক্টর গুলো তো স্যার ওই অ্যাঙ্গেল গুলোর উপর ডিপেন্ড করে মনে হয়। হুম, স্যার এই আপনার এই কেসি আর কেডি এই ফর্মুলা গুলাতে তো সেই আপনার অ্যাঙ্গেল থাকে না এক হ্যাঁ, ধরনের, কেসি ইকুয়াল টু কস। আচ্ছা সেই আচ্ছা অ্যাঙ্গেল আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওখানে এই ওই যে ওই অ্যাঙ্গেল এই যে ইয়ে নর্থ পোল আর সাউথ, এই দেখো হ্যাঁ নর্থ হ্যাঁ যে কয়েলের প্লেসমেন্টটা হয়, এই কয়েলের প্লেসমেন্টটা কোথায় থাকে দেখো। দুটো ট্রান্সফরমারের ক্ষেত্রে তো শুধু তুমি সাপ্লাই দাও, ট্রান্সফরমারের ক্ষেত্রে তো কোনো ফিল্ডের ব্যাপার থাকে না। কি বলছি বুঝতে পারছো? তুমি এক্সটার্নাল কোনো ফিল্ড প্রয়োগ করো কি? এইখানে ভালো করে বোঝো, একটা যদি কয়েলের মধ্যে এই নর্থ পোল আর সাউথ পোল এই দুটো যদি পোল পিচ আর কয়েল পিচ এই দুটো যদি সমান হয় তাহলে এটাকে বলি ফুল পিচ কয়েল। আর যদি হ্যাঁ, সমান না হয় তাহলে কি হবে, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, এই অ্যাঙ্গেলটাকে বলি আলফা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। আর cos of alpha by 2 এটা হচ্ছে কেসি, ঠিক আছে।
এইটা ডিপেন্ড করে হচ্ছে তোমার স্টেটর আর রোটরের উপর। এটা হচ্ছে স্টেটরে ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড, আর এটা হচ্ছে রোটরটা হচ্ছে রোটেটিং। ভালো করে বোঝো, স্টেটরটা তোমার স্ট্যাটিক আছে, বাট রোটরটা হচ্ছে তোমার রোটেটিং। এবার সেই জায়গায় তুমি ট্রান্সফরমারকে যদি ভাবো, ট্রান্সফরমারের দুটো স্ট্যাটিক। কি বলতে চাইছি বুঝতে পারছো? দেখো, হ্যাঁ স্যার। ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু দুটো স্ট্যাটিক হয়ে যায়। এবং স্ট্যাটিকের থেকেও বড় কথা হচ্ছে এই যে আলফাটার কিন্তু এক্সিস্টেন্স নেই, আলফাটা 0, মানে কেসি আর কেডি কিন্তু 1 হবে অ্যাকচুয়ালি। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ওখানে কিন্তু এই কনসেপ্টটা থাকে না, মানে প্রথমত প্লেসমেন্টের এরকম কনসেপ্ট থাকে না, দ্বিতীয় কথা যদি থাকেও তাহলে সেটা 0 হবে আলফার ভ্যালুটা। ঠিক আছে, তোমাকে পরপরই প্লেসমেন্ট করতে হয়। উপরে এইখানে যে তুমি ম্যাগনেটটা বানাচ্ছো, এইখানে আবার দেখো আবার একটা ব্যাপার আছে। তুমি যদি 3 ফেজ সিস্টেম ধরো, এইখানে ম্যাগনেটটাকে আমি স্টেশনারি দেখিয়েছি। 3 ফেজ সিস্টেমে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আরএমএফ, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু একটা নির্দিষ্ট স্পিডে ঘুরতে থাকে, এবং তার ফলে এই যে কন্ডাক্টরটা আছে, এই কন্ডাক্টরটাও কিন্তু চক্কর কাটতে শুরু করে, এর পেছনে দৌড়তে থাকে। এটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আগে থাকে, আর তারপরে থাকে হচ্ছে কন্ডাক্টর গুলো। ঠিক আছে, তো এটা হচ্ছে এই ব্যাপারটা। গুড কোশ্চেন। নেক্সট হচ্ছে ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, তো ইন্ডাকশন মোটরের যদি আমি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি, স্টেটরের মধ্যে যেমন ধরো তোমরা কনসিডার করেছিলে, স্টেটরের ইনপুট পাওয়ারটা কি বলেছিলাম বলো? ধরো পি ইনপুট। এই পি ইনপুট থেকে আমি কি করছিলাম, কি কি বাদ দিচ্ছিলাম? স্টেটরের স্টেটর কপার লস, স্টেটর কোর লস, এয়ার গ্যাপ বাদ পাওয়ার, দিচ্ছিলাম। তারপর আমি কি পাচ্ছিলাম? পিজি, এয়ার গ্যাপ পাওয়ার। তাই তো? তার মানে দেখো, হুম। স্টেটরের মধ্যে কি কি লস হচ্ছে? স্টেটরের কপার লস, স্টেটরের কোর লস। তার মানে স্টেটরের কপার লসটাকে বোঝানোর জন্য আমি কি করছি, একটা রেজিস্ট্যান্স আর একটা লিকেজ ইন্ডাকট্যান্স শো করলাম। আর এই কোর লসটাকে বোঝানোর জন্য আমি প্যারালালে একটা রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্সকে শো করলাম, সিমিলার টু দ্যাট অফ দি ট্রান্সফরমার। বোঝা গেল? এটা দেখো, এই কম্পোনেন্ট গুলো বোঝানোর জন্য, লসের কম্পোনেন্ট গুলো বোঝানোর জন্য। এইবার স্টেটরের যে এই দিকের এন্ডটা, এই এন্ডটাকে আমি একটা কয়েল দিয়ে শো করছি, কারণ আলটিমেটলি এটা কি, এটা টার্নস বোঝাচ্ছে বা কয়েলটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে স্টেটরের কয়েলটা। কারণ স্টেটরের কয়েলের এই যে দুটো প্যারামিটারকে আমি ড্র করেছি, একটা সিরিজের মধ্যে রয়েছে আর একটা শান্টের মধ্যে রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি লসকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি লসকে বোঝাচ্ছে। আর এইখানে যে সিম্বল দিয়ে আমি এঁকেছি, এটা অ্যাকচুয়ালি কয়েলটাকে ইন্ডিকেট করছে, যেটা একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোটা হচ্ছে। তো ধরে নাও এখানে যদি আমি V1 ধরি, এখানে ফ্রিকোয়েন্সি যদি F1 ধরি, কারেন্টের ফ্লো যদি I1 হয়, এই রেজিস্ট্যান্স যদি R1, এটা যদি X1 হয়ে থাকে, এটা যদি R0 হয়ে থাকে, এটা যদি X0 হয়ে থাকে, ঠিক আছে, এর মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোটাকে যদি I0 দিয়ে ডিনোট করে থাকি, আর এইখানে কত ভোল্টেজ ইনডিউস হবে বল দেখি কত হবে এখানে? এই মাত্র লিখলাম, এইখানে কত ভোল্টেজ ইনডিউস হবে? 4.445 F5M E1, তাই না? এই মাত্র যেটা লিখলাম E1। ঠিক আছে, এবার R0 এর মধ্যে দিয়ে আমি আগের বার লিখেছিলাম IW কারেন্ট ফ্লো হচ্ছিল, আর X0 এর মধ্যে দিয়ে I মিউ, তাই না? দেখো, এই যে সার্কিটটা আমি ড্র করলাম, ইকুইভ্যালেন্ট সার্কিট অফ হোয়াট বলো? স্টেটর অফ তোমার নয়, আমার নয়, ইন্ডাকশন মোটরের। ঠিক আছে, তো এটা হয়ে গেল ইকুইভ্যালেন্ট সার্কিট 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এবার রোটরে চলে যাব। রোটরের মধ্যে কি আছে? রোটরের মধ্যে কিন্তু আমরা যখন রোটরকে কনসিডার করছিলাম, দেখো, এয়ার গ্যাপ পাওয়ার থেকে কেবলমাত্র রোটর কপার লসটা বাদ দিচ্ছিলাম, পিআরসি। রোটর কপার লস বাদ দিলে কি পাচ্ছিলাম? পিএমডি, তাই তো? তার মানে এয়ার গ্যাপ পাওয়ার যেটা ছিল, সেই এয়ার গ্যাপ পাওয়ারটা শুধুমাত্র রোটরের কপার লসটাকে সাপ্লাই করছিল। তার মানে এখানে কিন্তু কোনো কোর লসের কম্পোনেন্ট আমরা ধরিনি বা নেগলিজেবল বলে ওটাকে কনসিডারই করিনি। ঠিক আছে, তো কেবলমাত্র কপার লসকে বোঝানোর জন্য আমরা রেজিস্ট্যান্স আর লিকেজ রিঅ্যাক্ট্যান্সকে বোঝাচ্ছিলাম। তার মানে এই কয়েলের জন্য যে রেজিস্ট্যান্স এবং এই কয়েলের জন্য যে লিকেজ রিঅ্যাক্ট্যান্স, তার মানে লিকেজ রিঅ্যাক্ট্যান্সটা যেমন এখানে R1 X1 দিয়ে দেখিয়েছি, এই লিকেজ রিঅ্যাক্ট্যান্সটা যেমন X1 দিয়ে দেখিয়েছি, আর কয়েলের রেজিস্ট্যান্সটা যেমন R1 দিয়ে দেখিয়েছি, তো সিমিলারলি এখানে আমি কি দেখালাম? R2 X2। হোয়াট ইজ R2 X2? R2 হচ্ছে কয়েলের রেজিস্ট্যান্স,
আর কয়েল 2 এর লিকেজ রিঅ্যাক্টেন্স, ঠিক আছে। এবার এই যে কয়েলটা আছে, এই কয়েলটা আলটিমেটলি আমি কি করেছি, শর্ট সার্কিট করে দিয়েছি। এইখানে কয়েল দেখাচ্ছি, বাট এইখানের কয়েলটা কিন্তু শর্ট সার্কিটেড আছে, তো শর্ট সার্কিটেড হওয়ার জন্য এরকম ভাবে দেখাচ্ছি, ঠিক আছে। এবার প্রসঙ্গত এইখানে তোমার যে ভোল্টেজটা আসছে, এই ভোল্টেজটা কোনটা, এই ভোল্টেজটা যেটা ইনডিউসড হচ্ছে সেকেন্ডারিতে বা রোটরে, সেটা হচ্ছে E2S, দ্যাট ইজ S ইন্টু E20, ঠিক আছে। এইখানে ভোল্টেজটা এতটা আসছে। আর এইখানে যদি আমি প্যারামিটার গুলোকে সব কনসিডার করতে চাই, এইখানে দেখো এই যে রিঅ্যাক্টেন্সটা আছে, এই রিঅ্যাক্টেন্সটাও কিন্তু একটু অন্যরকম হবে। রিঅ্যাক্টেন্সটা কিন্তু ডিপেন্ডেন্ট হবে কার সাথে, স্লিপের সাথে। স্লিপের সাথে। X2S হবে, দ্যাট ইজ ইকুয়াল টু X20 ইন্টু S, মানে S এই যে 20 কম্পোনেন্টটা, 20 যেটা বেরোচ্ছে, দ্যাট ইজ স্ট্যান্ড স্টিল ইএমএফ ইনডিউসড, ঠিক আছে। আর এইখানে যেটা X20 বেরোলো, এটাও কিন্তু স্ট্যান্ড স্টিল লিকেজ রিঅ্যাক্টেন্স, লিকেজ রিঅ্যাক্টেন্স, ঠিক আছে। তো এই দুটো কেবলমাত্র কিন্তু এর জন্য হবে। আর যদি ফর এস স্লিপের জন্য বলে, তো সেক্ষেত্রে আমাকে ওই এস দিয়ে গুণ করে দিতে হবে। দুটো কেসেই কিন্তু আমাকে এস দিয়ে গুণ করতে হবে। আরো একটা কেস আছে, দ্যাট ইজ এখানে ফ্রিকোয়েন্সি কত হবে, ধরো এখানে কারেন্টের ফ্লো যেটা হচ্ছে ধরে নিচ্ছি I2, তাহলে এই কারেন্টের ফ্রিকোয়েন্সি কত হবে, F2। F2 উইল বি, বলো কত হবে, এস ইন্টু F1। F1, ঠিক আছে। F1 S ইন্টু F1 হবে। দেখো বুঝতে পারছো কি বলতে চাইছি, আমার বক্তব্যটা ক্লিয়ার হচ্ছে, দেখো, ঠিক আছে। এইটা হচ্ছে এই পার্টটা যেটা করলাম, দিস ইজ দি ইকুইভ্যালেন্ট সার্কিট অফ রোটর, ঠিক আছে। দুটো পার্টকে আমি কিন্তু সেপারেটলি ড্র করলাম, দেখো তোমরা বুঝতে পারলে কিনা। E20 হচ্ছে স্ট্যান্ড স্টিল কন্ডিশনে ইএমএফ, E2S টা হচ্ছে অ্যাট স্লিপ S, ইএমএফ কত হবে, X2S টা হচ্ছে অ্যাট স্লিপ S, হোয়াট ইজ দ্য রিঅ্যাক্টেন্স, and at sleep 0, at sleep 1, that is standstill condition, তখন কত হবে তোমার রিঅ্যাক্টেন্সটা, দ্যাট ইজ X20, ঠিক আছে। এইগুলো আমরা সব এখানে একটা একটা করে বার করলাম, ঠিক আছে। তো দিস ইজ দি ইকুইভ্যালেন্ট সার্কিট ইন টার্মস অফ, তোমার আমি দেখালাম স্টেটর কি হবে আর রোটর কি হবে। দেখো এটা বুঝতে পেরেছো কিনা বলো সবার আগে, কারণ এই পার্টের উপর ভিত্তি করে এবার এই দুটোকে আমি ওই রেফারিং করব, মানে সেকেন্ডারিটাকে প্রাইমারিতে নিয়ে আসবো, এই দুটোকে কোলাজ করব। দেখো এখনো পর্যন্ত আমি রোটরকে আলাদা লিখেছি আর স্টেটরকে আলাদা লিখেছি, এরপর কিন্তু দুটোকে আমি একসাথে লিখবো। তো ওই জন্য এটা বুঝতে পেরেছো কিনা বলো, এই এই ছবি দুটো, এবং কিভাবে এই ছবিগুলোর আন্ডারস্ট্যান্ডিং কে আমি ডেভেলপ করলাম সেটা বুঝতে পেরেছো কিনা বলো, পরিষ্কার জলের মতো। হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো চন্দন, চন্দন চুপ করে আছো কেন বলো। আর বাকি কে কে আছে আজকে, কার কি কে আছে, দিগন্ত, কৌশিক, প্রিয়ম, সৌরভ, সুব্রত, সুখদেব, আর কি আছে, পাপিয়া, বলো, চুপ করে থাকবে না, রিপ্লাই করবে। চলো দাদা, Yes, চলো sir. আছি। ও আচ্ছা, এখন চন্দন খাচ্ছে আর কি, ঠিক আছে, বুঝতে পেরেছি। সো এইটা হচ্ছে এই ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা এরপরে জায়গা আছে, জায়গা রেখেছি, হ্যাঁ জায়গা রেখেছি। তো এবার এইখানে ইকুইভ্যালেন্ট সার্কিটের নেক্সট পার্টটা কি বলতো, দুটোকে একসাথে লিখবো। দুটোকে একসাথে লিখবো মানে কি, প্রথমে দেখো, প্রথমে R1টাকে লিখছি আর X1টাকে লিখছি, R1টাকে লিখছি আর X1টাকে লিখছি। আমাদের কিন্তু বন্ধু সংখ্যা কমে যাচ্ছে, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স খুব পুয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, এইখানে কত হচ্ছে, R0 আর X0। প্রথম দিন সব থেকে বেশি ক্লাস করেছিল 50 জন, তারপরে মানে প্রথম দিনই সব থেকে ম্যাক্সিমাম হয়েছিল, তারপরে মাঝখানে দু একদিন ছিল, তারপরে মানে আমিও একটুখানি বেশি নিয়ে নিয়েছি ক্লাস আর কি, অত নেওয়া উচিত ছিল না আমার। ছেলেগুলো ভয় পেয়ে গেছে মনে হচ্ছে, বলতে হবে বেশি আর পড়াবো না, তোরা চলে আয়। ইট ইউজ টু হ্যাপেন, বাইরেও হতো আর কি। যাই হোক, এটা হচ্ছে আমাদের কাছে ইনপুটটা। এবার বলো, এবার যদি আমি ওই ডান দিকের গুলোকে বাঁ দিকে নিয়ে আসি, মানে এই দিকে যে কম্পোনেন্ট গুলো ছিল সব এদিকে নিয়ে আসি, কি হিসাবে লিখবো, সেই প্রাইম প্রাইম করে লিখছিলাম, মনে আছে বলো।
এইটা লিখবো R2 প্রাইম, এটা লিখবো X2 প্রাইম, ঠিক আছে, এইভাবে লিখবো। ওই প্যারামিটার গুলোকে সব এইভাবে লিখবো, ঠিক আছে। আর ওইখানে আমি লোড রেজিস্ট্যান্স শো করিনি, এইখানে এখানে একটা লোড রেজিস্ট্যান্স আমাকে শো করতে হবে, কারণ এখানে একটা লোড রেজিস্ট্যান্স বা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স শো করতে হবে। তার কারণ হচ্ছে ওটাকে তুমি লোড হিসেবে ধরো। এইখানে যে ছবিটা আমি এঁকেছি এটা ফর নো লোড এঁকেছি, এখানে কোনো লোড লাগানো নেই, সেটাকে ধরেছি। এবার যদি লোড ওরা ধরতে হয় তাহলে আমাকে এখানে কিন্তু করতে হবে, এখানে একটা লোড দেখাতে হবে। এই লোডটা হচ্ছে একটা ভ্যারিয়েবল রেজিস্টার, আর কিছুই নয়, ঠিক আছে, এটা একটা ভ্যারিয়েবল রেজিস্টার। এটা হচ্ছে মেকানিক্যাল লোডটাকে বোঝাচ্ছে, মেকানিক্যাল লোড। এটা অ্যাকচুয়ালি মেকানিক্যাল লোডটাকে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করছে। তো এইটা হলো কি আন্ডারস্ট্যান্ডিং। এবার দেখো এইখানে কি ছিল, এখানে ছিল V1, এইখানে কি ছিল, এখানে ছিল I1। তার করসপন্ডিং তুমি যদি এইখানে চেক করতে যাও, দুটো কারেন্ট পেয়েছিলাম, একটা I0, একটা IW, একটা Imu, তাই তো। এবার এখানে প্রত্যেকটা প্যারামিটার আলাদা আলাদা ছিল। যেমন ধরো এইখানে আমি যে ভোল্টেজটা পেয়েছিলাম সেই ভোল্টেজটাকে কত লিখেছিলাম, E2 লিখেছিলাম। E2 মানে কি, E2 যেটা ছিল এটা E2 ঠিক ছিল না, এটা ছিল যে E2 প্রাইম, দ্যাট ইজ ইকুয়াল টু E1। E1 এর সঙ্গে ইকুয়াল হবে, তার কারণ হচ্ছে E2 টাকে আমি কনভার্ট করেছি, ডান দিক থেকে ওদিক থেকে এদিকে নিয়ে এসেছি, ঠিক আছে। তো এবার দেখো যদি আমি একটা একটা করে প্যারামিটারকে বার করতে শুরু করি, বলো কোনটা কি হবে। এই R2 টাকে কি লিখবো, R2 টাকে কি লেখা যাবে, R2 প্রাইমটাকে কি লেখা যাবে বলো। কে কে ইন্টু R1। না, মনে কর R2 প্রাইম সমান সমান ছিল হচ্ছে R2 ডিভাইডেড বাই K স্কোয়ার, তাই না। যেখানে K ছিল কত, N2 বাই N1 ছিল না। হ্যাঁ স্যার। হ্যাঁ, আর হ্যাঁ, X2 তো সেরকম হবে। X2 সমান সমান কত হবে, X2 ডিভাইডেড বাই K স্কোয়ার হবে। X2 প্রাইম সমান সমান X2 ডিভাইড বাই K স্কোয়ার হবে। বাট এখানে শুধুমাত্র এইটুকু কনসিডার করলে হবে না, কিন্তু এখানে কিন্তু তোমাকে ওই তোমার স্লিপের পার্টটাকেও কিন্তু কনসিডার করতে হবে। কতটা স্লিপ হবে সেই স্লিপটাকেও কিন্তু তোমাকে এখানে ধরতে হবে। বলো তাহলে স্লিপের হিসাবটাকে যদি করা হয়, তুমি এখানে আপাতত এরকম লিখে ছেড়ে দাও, ঠিক আছে। এখানে আর মানে ফিজিক্যাল ড্রয়িং এর জন্য এর থেকে বেশি আর ইয়ে করার দরকার নেই। অ্যাকচুয়ালি এসটাকে এখানে কনসিডার করতে হবে, ঠিক আছে। এবার এই চেঞ্জড এসটাকে তোমাকে ড্র করতে হবে, রিপ্রেজেন্ট করতে হয়। চেঞ্জড এসটা কত হবে, মানে এইখানে যে লোড রেজিস্ট্যান্সটা আছে সেই লোড রেজিস্ট্যান্সটা তুমি চেক করে দেখবে, লোড রেজিস্ট্যান্সটা এরকম হয় R2 প্রাইম ইন্টু 1 মাইনাস S বাই S, ঠিক আছে। এটা কোত্থেকে বুঝতে পারো বলো তো, সেই মনে করে দেখো PG ইস টু PMD, এইটা এসেছিল এরকম 1 ইস টু 1 মাইনাস S, ঠিক আছে। আর এইখানে তুমি ওই সম্পর্কটা করলে বুঝতে পারবে, এই যে PRC ইস টু PMD করলে এই সম্পর্কটা আসে, ঠিক আছে। ওরা রেজিস্ট্যান্সের টার্মসে লিখলো এইভাবেই এই একই ফ্র্যাকশনটা তৈরি হয়, ঠিক আছে। তুমি যদি ওই PRC রেসপেক্টে দেখো, মানে PRC ইস টু PMD যদি দেখো, তাহলে কত হবে, S ইস টু 1 মাইনাস S। তার মানে এটা দেখো কত হচ্ছে, 1 মাইনাস S বাই S মানে হচ্ছে PMD বাই PRC, এটা হচ্ছে 1 মাইনাস S বাই S, ঠিক আছে। এই রেশিওটা মেনটেন করে এই লোডটাকে ট্রান্সফার করতে হয়, ঠিক আছে। এই লোডটা হচ্ছে চেঞ্জড লোড, নতুন লোড, ঠিক আছে। এই হলো গিয়ে ব্যাপার। তো এইটা হচ্ছে টোটাল ইকুইভ্যালেন্ট সার্কিট, মানে টোটাল ইকুইভ্যালেন্ট সার্কিট এটাকে বলতে পারো, কনসিডারিং বোথ। টোটাল ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক আছে। এইটা হচ্ছে কনসিডারিং বোথ, মানে প্রাইমারি এবং সেকেন্ডারি বোথ দুটো সাইডকে যদি আমি কনসিডার করি, তাহলে আমি এই লাইনটাকে বা এই যে স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টটাকে আমি লিখতে পারবো, ঠিক আছে। এবার এখানে আরো দু চারটে পয়েন্ট আছে যেগুলো আমাদের পড়তে হয়, জানতে হয়। সেইগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট বা ওইগুলো, বাট শর্ট কোশ্চেনের দিক থেকে আমাদের অত এখান থেকে অতটা জিজ্ঞেস করে না, বা জাস্ট এই ফিগারটা বুঝতে পারলেই হলো, আর কোনটাকে কি বলে আর কোনটা কি প্যারামিটার সেটা জানলেই আমাদের কাছে কাজ মিটে যায়। নেক্সট হচ্ছে আমরা যেটা দেখবো সেইটা হচ্ছে তোমার টর্ক। এবার দেখো টর্ক বেসিক্যালি আমরা যদি যেটাকে বুঝি সেটা হচ্ছে যে, ধরো তুমি তোমার বাড়ির দরজাটা বন্ধ করছো, এটা ধরো তোমার বাড়ির হিঞ্জ, দরজার হিঞ্জ, আর এটা হচ্ছে তোমার ধরো বাড়ির দরজা। এইবার তুমি যখন দরজাটা খোলো কোথায় বল প্রয়োগ করো বলো,
এইখানে বল প্রয়োগ করো না এখানে বল প্রয়োগ করো, কোথায়? সেকেন্ডটায়। দরজার এখানে, সামনে। স্যার একদম এন্ডে। এইখানটাতে, ঠিক আছে? তো যদি এইখানে বল প্রয়োগ করো তাহলে দরজা খুলবে? না না, খুলবে না তো, কেন খুলবে না বলো তো? ফোর্স ইন্টু Force বেশি লাগবে। লম্ব দূরত্বটা, ডিস্টেন্সটা কম হয়ে যাচ্ছে। ডিস্টেন্সটা জিরো হচ্ছে, ওই জন্য Distance টর্ক zero ইকুয়াল হবে। টু ফোর্স ইন্টু ডিস্টেন্স হয় তো, তুমি যদি ডি টাকে জিরো করে দাও তাহলে টর্ক জিরো হয়ে যাবে। হ্যাঁ। তুমি এইখানে ধাক্কা দাও বলে দেয়ার ইজ এ ডিস্টেন্স, ঠিক আছে? তুমি এইখানে ধাক্কা দিলে বেশি, যত না বল লাগবে এইখানে ধাক্কা দিলে আরো বেশি বল লাগবে তোমার, তাই না? তো টর্ক হচ্ছে বেসিক্যালি ফোর্স আন্ডার রোটেশন। টর্ককে আমরা এক কথায় বলতে পারি ইট ইজ দ্য ফোর্স অ্যাক্টিং আন্ডার রোটেশন, ফোর্স আন্ডার রোটেশন। এইবার এই যে ফোর্স আন্ডার রোটেশন এর এর যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং সেটা আসে হচ্ছে সেই মেন ইকুয়েশন থেকে, ইবি ইন্টু আইএ ইকুয়াল টু টর্ক ইন্টু ওমেগা, ঠিক আছে? তো এই ইবি আইএ টাকে আমরা অ্যাকচুয়ালি ইবি না বলে ভোল্টেজ বলবো, আর আইএ না বলে আই বলবো, যেমন আমরা কারেন্ট বলবো, ঠিক আছে? অর এটাকে আমরা পাওয়ার দিয়ে লিখি, তার মানে টর্কের রিপ্রেজেন্টেশন হচ্ছে পাওয়ার বাই ওমেগা। এইটা হচ্ছে বেসিক রিপ্রেজেন্টেশন অফ টর্ক, ঠিক আছে? তুমি যেখানেই যাবে যেরকম ভাবে রিপ্রেজেন্ট করবে, দিস উইল বি আলটিমেটলি টর্ক। এইবার টর্ক কোথায় ডেভেলপমেন্ট হচ্ছে সেইটার উপর ভিত্তি করে কিন্তু টর্কটাকে আলাদা আলাদা করা হয়। ধরো লোড টর্ক যদি আমি বলি, ঠিক আছে? তাহলে লোড টর্ক বলতে গেলে কি হবে, এবং মেকানিক্যাল টর্ক ডেভেলপ, এই দুটোর মধ্যে ফারাক কি হবে ভালো করে বোঝো কি বলছি। ধরো পিএমডি যেটা ছিল, পিএমডি থেকে আমার কাছে দুটো লস হলো। কি কি লস হলো বলো তো? একটা হচ্ছে রোটেশনাল ইন্ডেক্স লস আর স্ট্রে লস, তাই তো? তারপর আমি কি পেয়েছি? পি আউট, ঠিক আছে? এবার এই যে পি আউট মানে আউটপুটে যে টর্কটা, দ্যাট ইজ এইখানে যদি যে পি আউটটা বেরোচ্ছে, এই পি আউটটা বেসিক্যালি ইকুয়াল টু হয় টর্ক ইন্টু ওমেগার সাথে। এই টর্কটা কি? এটা হচ্ছে ডেভেলপ টর্ক, ঠিক আছে? বা ডেভেলপ টর্ক মানে হচ্ছে লোড টর্ক বেসিক্যালি। আর এই যে ওমেগাটা কোনটা? এই ওমেগাটা কোনটা? এই ওমেগাটা হচ্ছে বেসিক্যালি তোমার স্পিড অফ দ্য শ্যাফট, ঠিক আছে? তো স্পিড তো যেহেতু প্রত্যেকটা একই লাইনে আছে, ওই জন্য স্পিডটা তো সেম হবে, স্পিডে তো কোনো চেঞ্জ হয় না, বাট দ্য টর্কস উইল ভ্যারি, ঠিক আছে? এইখানে যে টর্কটা ডেভেলপ হবে দিস উইল বি ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপ। এইখানে যে টর্কটা ডেভেলপ হয় এটা হচ্ছে মেকানিক্যাল টর্ক, মানে মেকানিক্যাল টর্ক যেটা আলটিমেটলি লোডটাকে ড্রাইভ করছে, ঠিক আছে? তো এই দুটোর মধ্যে ফারাক আছে, মানে এইখানে একটা টিই ডেভেলপড হয়, এখানে একটা টিডি ডেভেলপড হয়। এই যে টিইটা ওমেগাটা যেহেতু সেম থাকে, এই টিইটা গ্রেটার দ্যান টিডি হয়, টিইটা গ্রেটার দ্যান টিডি হয়, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপ আর এই যে টিডিটা ডেভেলপ টর্ক, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? তো এই যে রিপ্রেজেন্টেশনটা, এই যে লোড টর্ক বা এই যে রিপ্রেজেন্টেশনটা, এটা যাই হোক, এটাকে তুমি টি দিয়ে লিখতে পারো, একই অনেকে আবার এটাকে টি লোড লেখো, ঠিক আছে? ডি লেখো না, টি লোড লেখো, এটাকে লোড লেখো, ডি টি ডি ডি লেখো না, টি লোড লেখো, লোড টর্ক হিসাবে লেখো। কারণ কোনো কোনো বইতে আবার তোমরা গুলিয়ে ফেলবে, কোনো কোনো বইতে আবার এইটাকে টিডি লেখা আছে। এই ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপকে অনেকে টর্ক মানে টাও ইটাকে অনেকে বলে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, চায়ের দরকার আছে, ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপ, ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপ, অথবা এটাকে অনেকে ডেভেলপ টর্কও বলে, ডেভেলপ টর্কও বলে। তো ওই জন্য এটাকে অনেক জায়গায় টিডি দিয়েও লেখা হয়। টি আর টিডি বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপ আর ডেভেলপ টর্ক একই ব্যাপার। আর এই যে পি আউট যেটা, সেটা হচ্ছে লোড টর্ক, মানে লোডে যেটা ডেলিভার করতে হয় সেটা, ঠিক আছে? তো এর যদি রিপ্রেজেন্টেশন তুমি দেখতে চাও তাহলে দুটো কিন্তু আলাদা হবে, ঠিক আছে? দুটো কিন্তু আলাদা হবে, মানে তুমি যদি লোড টর্ক বলো টি এল, ধরো টি লোড সমান সমান কি লিখতে পারবো? পি আউট বাই ওমেগা, ঠিক আছে? এবার এই ওমেগাটা তুমি ধরো রোটরের স্পিড লিখলে, তাহলে রোটরের হলে এটা ওমেগা আর হবে, ঠিক আছে? আর যদি এইখানে টর্কটা লিখতে চাও দ্যাট ইজ টিই বা টিডি যাই বলো, দ্যাট উইল বি কত হবে বলো? পিএম বাই পিএমডি বাই কত হবে? অলরেডি ওমেগা ওমেগা আর। ওমেগা, ঠিক আছে? ওমেগা আর। তো
তো এইটা হয়ে গেল তোমার টর্কের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? এইটা হয়ে গেল তোমার টর্কের রিপ্রেজেন্টেশন বা ডেভেলপ টর্কের রিপ্রেজেন্টেশন। এটাকে আরো একটুখানি কায়দা করা যায়, একটু কায়দা করে লিখতেই পারিস, অসুবিধা কিছু নেই। যেমন ওই এই যে ওমেগা এস যেটা ছিল, ওমেগা এস যেটা ছিল সেইটা আর ওমেগা আর যেটা ছিল এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? এই এনএস মাইনাস এনআর বাই এনএস ইকুয়াল টু কত ছিল? এস ছিল তো। এবার এইখানে 2 পাই দিয়ে গুণ কর, এখানে 2 পাই দিয়ে গুণ কর, নিচে 2 পাই দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হবে? ওমেগা এস মাইনাস ওমেগা আর বাই ওমেগা এস দ্যাট ইজ ইকুয়াল টু এস হবে, তাই না? দেখো, স্যার তার মানে ওমেগা আর সমান সমান কি লিখতে পারি এখান থেকে? দেখতো, ওমেগা আর সমান সমান লিখতে পারি 1 মাইনাস এস ইনটু ওমেগা এস। তার মানে এইখানে আমি যদি লিখতে চাই পিএমডি টাকে লিখতে পারবো 1 মাইনাস এস ইনটু পিজি, আর এই ওমেগা আরটাকে লিখতে পারবো হচ্ছে 1 মাইনাস এস ইনটু ওমেগা এস। তার মানে পিজি বাই ওমেগা এস, এইটা একটা সম্পর্ক দাঁড়ায় ডেভেলপ ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ডেভেলপ আর ডেভেলপ টর্কের, ঠিক আছে? তো এই দুটো রিপ্রেজেন্টেশন এবং এই যে ডায়াগ্রামটা খুব ভালো করে মনে রাখবে। যারা এই ডায়াগ্রামটা বুঝতে পারে না, পি ইনপুট থেকে আসে পিজি, পিজি থেকে আসে পিএমডি, পিএমডি থেকে আসে পি আউট, পি ইন থেকে দুটো জিনিস বাদ যায়, একটা হচ্ছে পি এস সিইউ, পি এস সি মানে স্টেটর কোর লস, স্টেটর কপার লস, পিজি থেকে বাদ যায় পি আর সি, পিএমডি থেকে বাদ যায় পি ডাব্লিউডি উইন্ডেজ লস, আর পি এখান থেকে বাদ যায় পি আর একটা কি বলে স্টে লস, ঠিক আছে? এই ডায়াগ্রামটা যে বোঝে না তার পক্ষে এইগুলো আন্ডারস্ট্যান্ড করা ইম্পসিবল। ওই জন্য প্রথমবার আমি সবার আগে কি করলাম, তোদের সবার আগে বোঝালাম যে কিভাবে পাওয়ারটা ফ্লো হয়। পাওয়ার ফ্লো ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু আন্ডারস্ট্যান্ড, বলো, ইন্ডাকশন মেশিন, ঠিক আছে? পাওয়ার ফ্লো যে ধরতে পারবে না সে জীবনে কোনোদিন এই ইকুয়েশন গুলো ধরতে পারবে না। কি বললাম বুঝতে পারছো? দেখো, এই পাওয়ার ফ্লোটাকে যদি ঠিক মতো বুঝতে পারো, আইডিয়াটা যদি ঠিক মতো এখান থেকে ধরতে পারো, তাহলে বাকি সব ধরতে পারবে, ঠিক আছে? কারণ পাওয়ার টর্ক ইজ নাথিং বাট পাওয়ার বাই ওমেগা, টর্ক ইজ নাথিং বাট, বলো, পাওয়ার বাই ওমেগা, ঠিক আছে? সো দেখো এখানে বোঝা গেল তো কিভাবে আমি ডেভেলপ টর্কটাকে বার করলাম। এই দুটো এক্সপ্রেশন কিন্তু খেয়াল রাখবে, দ্যাট ইজ লোড টর্কের এক্সপ্রেশন কি হয় আর ডেভেলপ টর্কের এক্সপ্রেশন দুটো কি কি হয়, এই দুটো কিন্তু খেয়াল রাখবে। মুখস্থ করবে না কিন্তু কেউ, যেভাবে বুদ্ধি ছলে মানে বোঝার মধ্যে দিয়ে তোমাদের বললাম ঠিক সেইভাবে কিন্তু তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে? সো দিস ইজ দি ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস, ফান্ডামেন্টাল পয়েন্টস এগুলো, ঠিক আছে? খেয়াল রাখবে। তো এটা হয়ে গেল টর্ক। এবার টর্কের আরো বিভিন্ন বিভিন্ন রিপ্রেজেন্টেশন হয় আর কি, তো আরো বেশি সময় চলে যাবে ওইগুলো বলতে গেলে রে, অনেক কিছু বলা যায়, তাহলে আবার একদিন চলে যাবে। বলো, এটা ডিটেলে বলবো একটু। হ্যাঁ স্যার বলুন, পরীক্ষা তো দেরি পিছিয়ে যাবে, একটু করোনা লকডাউন হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে, চলো এখানটা একটুখানি বলছি তাহলে। বলো দেখি, এই যে পি ইনপুটটা ছিল এটা কি ছিল বলো তো? বলতে পারবে কেউ এটাকে কি বলবো? ভিআই, কারেক্ট। যে ভিআই বলেছো সে একদম ঠিক বলেছো। এবার ঠিক করে বলো ভিআইটাকে কি লিখবো? ইবি ইন্টু আই। না, ওটাও ঠিক আছে, বলো অন্যভাবে কি করে লিখবো? এটা লিখতে পারি না, এই পিটাকে লিখবো √3 VLIL cos phi কস ফাইল √3 VLIL cos phi লিখতে পারি তো। এই ইনপুট পাওয়ারটা 3 ফেজ ইনপুট পাওয়ার কিন্তু, ঠিক আছে? হ্যাঁ হুম আর অথবা কি লিখতে পারি 3 V ফেজ I ফেজ cos phi, এভাবে লিখতে পারি, দেখো, হুম তাই তো? তো এই যে জিনিসটা লিখলাম, এই ইনপুটটা কোথায় হচ্ছে বলো দেখি? একদম স্টেটরে স্যার। এটা স্টেটরে হচ্ছে। এবার ঠিক সেম কন্ডিশনটা যদি আমি কনসিডার করতে চাই, পি ইন এর পরে আসে পিজি, পিজি থেকে আসে পিএমডি,
পিএমডি থেকে আসে পি আউট। যদি আমি এই কনসিডারেশনটা দুটোর ক্ষেত্রে দুটো আলাদা, ইনপুটের ক্ষেত্রে যখন লিখবো তখন আমি এরকম লিখতে পারি, দেখো এটাকে তুমি এরকম লিখতে পারো যে ধরো ধরো এটা ইনপুটটাকে এরকম ভাবে লিখলে 3v1i1 cos phi 1, ঠিক আছে? ঠিক সেরকম ভাবে এইখানে যদি আউটপুটে লিখতে চাই তাহলে কি লিখবো বলো দেখি? আউটপুট পাওয়ারটাকে কি লিখবো একটু বুঝে বলবে। আউটপুটে পাওয়ারটাকে কি লিখবো? প্রথমত 3 লিখছি, ঠিক আছে? এবার বলো ভোল্টেজটা কত হবে? ভোল্টেজটা হবে হচ্ছে E2S। E2S মানে কোনটা? যেটা যেটা ইনডিউসড হচ্ছে রোটরে, রোটর ইনডিউসড ভোল্টেজ অ্যাট স্লিপ এস, ঠিক আছে, ইনটু I2S মানে স্লিপ কন্ডিশনে সেইখানে কতটা তোমার কারেন্ট আছে, সেকেন্ডারিতে কতটা কারেন্ট আছে, মাল্টিপ্লাইড বাই cos phi 2s। cos phi 2s মানে হচ্ছে যে অ্যাট স্লিপ এস সেকেন্ডারিতে কতটা, মানে সেকেন্ডারি বলতে রোটরে কতটা তোমার ফ্লাক্স তৈরি হয়েছে, ঠিক আছে? সো পাওয়ারকে আমি এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। আবার আমি ভালো করে বলছি, ঠিক করে বোঝো যে এইটা হচ্ছে আমি 3 ফেজ পাওয়ার ইনপুট করছি, আর এইখানে হচ্ছে পাওয়ার আউটপুট পাচ্ছি ইন টার্মস অফ মেকানিক্যাল পাওয়ার। কিন্তু এই মেকানিক্যাল পাওয়ার যে আউটপুটটা পাচ্ছি তাতে একটা ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট আছে, তো সেটা আমার কাছে কত, সেটা হচ্ছে দেখো এইখান থেকে তুমি বুঝতে পারবে, এই ছবিটা থেকে দেখো, এই ছবিটা থেকে বুঝতে পারবে, দেখো এইখান থেকে এই যে E2S ইনটু I2S ইনটু তোমার এখানে cos phi 2s যে পাওয়ার ফ্যাক্টরটা রয়েছে সেটা মাল্টিপ্লাইড বাই 3, কারণ এটা ফেজ কোয়ান্টিটি হিসেবে ধরেছি তো 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে যেটা তুমি ডেভেলপ করছো, যেটা সেন্ড করছো, ঠিক আছে, সেইটা হচ্ছে এটা। নেক্সট, তাহলে এখানে কত হবে স্যার বলো? হ্যালো বলো। স্যার। হ্যাঁ স্যার, বলছিলাম যে এইটা আপনার পি আউট, এটা লোড বললেন না, লোড টর্ক বললেন না? হ্যালো। এটা লোড টর্ক, আচ্ছা তাহলে ওই যে পি আউটে যেটা আপনি হ্যাঁ এটা এবার লোড টর্ক, পি আউটে যেটা আপনি লিখলেন ওইটা তো পি এমডি তে হলে পিএমডি মনে হয় ভালো হতো, সরি পিএমডি ঠিক কারণ একদম পি এমডি থেকে তো না লস ঠিক হবে, বলেছিস, তবেই তো পি আউট। ঠিক বলেছিস ঠিক বলেছিস ঠিক বলেছিস ঠিক বলেছিস, ইউ আর কারেক্ট, ইউ আর কারেক্ট, ঠিক আছে? দেখো যুক্তি দিয়ে পড়লে কিন্তু ভুলটাও ঠিক করা যায়, ঠিক আছে? যদি বুঝতে পারো জিনিসপত্র তুমি কিন্তু ঠিক করতে পারবে, একদম ঠিক বলেছিস কিন্তু, ঠিক আছে, একদম ঠিক বলেছিস। পি আউটটা হচ্ছে লোডে, পি আউটটা হচ্ছে লোড টর্ক, লোড টর্কটা তো ফিক্সড, লোড টর্কটা আমি কি করে বার করবো? লোড টর্কটা তো লোডের উপর ডিপেন্ড করে হবে, আর এইখানে যে পাওয়ারটা ডেভেলপ হচ্ছে এইটা তো আমাকে বার করতে হবে, পিএমডি হচ্ছে এটা, ঠিক আছে, যেটা ভেতরে মোটরের ভেতরে জেনারেট হচ্ছে, ঠিক আছে, মোটরের রোটরে জেনারেট হচ্ছে যে পাওয়ারটা সেটা। তো এইটাকে যদি আমি লিখতে চাই তাহলে আমি কত লিখবো বলো? 3E2S I2S cos phi 2s, ঠিক আছে? তার মানে এটা এরকম লিখবো, একদম ঠিক বলেছিস, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেটেড ইন দ্য রোটর, ইলেকট্রিক্যাল পাওয়ার, ভেরি গুড, ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেটেড ইন দ্য রোটর, আসলে গন্ডগোল হয়ে যাচ্ছে পুরো, জেনারেটেড ইন দ্য রোটর, একদম ঠিক বলেছিস, ইন দ্য রোটর। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেটেড ইন দ্য রোটর কত হবে? 3 ইন্টু E2S I2S ইন্টু cos phi 2s, ঠিক আছে, এটা আমাদের বেরোবে। এবার এই I2S কে কত লিখতে পারি বলো ইন টার্মস অফ, যদি আমি ইম্পিডেন্সের রেসপেক্টে লিখতে যাই, ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্সের রেসপেক্টে লিখতে যাই তাহলে কত হবে? এখানে এরকম ভাবে সার্কিটটা ছিল না, রেজিস্ট্যান্স ছিল একটা, ইন্ডাকটেন্স ছিল একটা, তারপরে এখানে একটা লোড ছিল, তাই তো? তো এইটা যদি আমি ধরে নিই এখানে ছিল E2S, তাহলে এইখান দিয়ে যদি কারেন্ট I2S ফ্লো হয়, বলো হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ I2S? ধরো এই টোটালটা যদি Z2S হয় তাহলে I2S কে কি লিখতে পারবো? E2S বাই জেড। হ্যাঁ E2S বাই Z2S, E2S বাই Z2S, ঠিক আছে? আর cos phi 2s কে কি লিখতে পারবো? ধরো আমি এইখানে এই যে দুটো রেজিস্ট্যান্স আছে, এটা R2 প্রাইম আর এটা ধরো ওই R2 ইন্টু 1 মাইনাস S বাই S, ঠিক আছে? এই দুটোকে একসাথে যোগ করে যদি আমি লিখি, সাপোজ ধরো R2S,
দুটোকে যোগ করে লিখছি R2S, তাহলে R2S কত, তাহলে cos 5 কে কি লিখতে পারবো, ধরো লিখছি R2S সমান সমান R2 প্রাইম প্লাস R2 ইন্টু 1 মাইনাস S ডিভাইডেড বাই S, তাহলে বলো cos 5 কে কি লিখবো? R2 ড্যাশ বাই, এই না ভুল করছি, দাঁড়া এক মিনিট এইখানে অ্যাকচুয়ালি দাঁড়া এক মিনিট এইখানে অ্যাকচুয়ালি R2 টা যেটা হয় এই লোডটার সঙ্গে স্লিপের সম্পর্ক থাকে, বাট এর সঙ্গে কোনো স্লিপের সম্পর্ক থাকে না। দাঁড়া আবার বলছি, এই যে লোডটা রয়েছে, লোড ইজ ডিপেন্ডেন্ট অন স্পিড, লোড সবসময় স্পিড ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে, স্পিড ডিপেন্ডেন্ট। বাট এইখানে যে রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল হয় দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ স্লিপ হয়, রেজিস্ট্যান্স অফ কয়েল যেটা হয় দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ স্লিপ হয়, ইন্ডিপেন্ডেন্ট অফ স্লিপ হয়, ঠিক আছে। তার মানে হচ্ছে এইখানে তুমি যে cos 5s টা বার করবে সেটা R2 বাই বা R2 প্রাইম যাই বলো, R2 বাই Z2S হবে, ঠিক আছে। মানে এইখানে যে cos 5s টা তুমি পাচ্ছ সেটা বিকজ ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দিস লোড, ঠিক আছে, তুমি লোডের ইন্ডিপেন্ডেন্টলি বার করছো, ঠিক আছে। আমি ওই স্টেটমেন্টটা ভুল লিখেছিলাম, আগে যেটা লিখেছিলাম ওই স্টেটমেন্টটা ভুল লিখেছিলাম, ভালো করে বোঝো কি বলতে চাইছি। তুমি যে লোডটা লাগিয়েছো সেই লোডের যদি স্পিডটা ভ্যারি করে, ধরো একটা মোটরের শ্যাফটে তুমি একটা লোড লাগিয়েছো, তাহলে মোটরের শ্যাফটে লাগানো লোডটা ভ্যারি করবে যদি তোমার মোটরের স্পিডটা ভ্যারি করবে কি করবে না? দেখো ধরো এটা একটা মোটর আছে, মোটরের তুমি শ্যাফটে একটা লোড লাগিয়েছো, ঠিক আছে, এখানে ধরো কিছু একটা দিয়ে ঝুলিয়ে দিয়েছো, কিছু একটা ঝুলিয়েছো, তাহলে যদি মোটর এই যে শ্যাফটটা এই স্পিডটা যদি চেঞ্জ হয়, ভ্যারিয়েশন হয়, তাহলে লোডটা তো চেঞ্জ হবে তো, বলো স্পিডের চেঞ্জের সাথে লোডের এফেক্টটা চেঞ্জ হবে তো? হ্যাঁ, কিন্তু এইখানে যে কয়েলটা লাগিয়েছি সেই কয়েলের রেজিস্ট্যান্সের উপর তো কোনোভাবে এই স্পিডের কোনো এফেক্ট নেই, ওই জন্য আমি এখানে দেখিয়েছি যে দিস R2 হ্যাজ নো ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ স্পিড, বাট এইখানে যে লোডটা আছে দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন স্পিড, ঠিক আছে। এই পয়েন্টগুলো খুব ক্রিটিক্যাল, এগুলো অ্যাকচুয়ালি ধরতে না পারলেই সব গন্ডগোল হয়ে যাবে। তো এইটা ভালো করে বুঝবে আমি কি বললাম পয়েন্টটা, ঠিক আছে। সো এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ 1 নম্বর। তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে এটা একটা রিপ্রেজেন্টেশন পেলাম অফ দি, তুমি কি বলবে বলো, এটা পাওয়ারে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেটেড। এবারে Z2S কে তুমি লিখতে পারো কি, Z2S কে তুমি লিখতে পারো R2 প্লাস JX2S, ঠিক আছে, এইভাবে তুমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারো। তাহলে এইখানে কত আসছে 3E2S তার হোল স্কোয়ার, অ্যাকচুয়ালি আমি Z2S টা ভুল মার্ক করেছি, ওই জন্যই গন্ডগোলটা আছে। এইটা Z2S নয়, এইটা Z2S, এইটা Z2S, Z2S হচ্ছে এইটা হচ্ছে X2 প্রাইম, ঠিক আছে। এই X2 প্রাইমটা হচ্ছে কনভার্টেড X2, ঠিক আছে, আর R2 প্রাইমটা হচ্ছে কনভার্টেড R2। এই Z2S টা হচ্ছে R2 প্রাইম প্লাস JX2 প্রাইম ইনটু S, ঠিক আছে, এরকম ব্যাপারটা, ঠিক আছে। JX2 প্রাইম বা এটাকে SX2 প্রাইম লিখে দাও, SX2 প্রাইম লিখে রাখো, তাহলে SX2 প্রাইম ইনটু S এরকম হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এই সম্পর্কটা কত আসছে, Z2S স্কোয়ার আর উপর হচ্ছে R2, তার মানে R2 ডিভাইডেড বাই এখান থেকে কত লিখবো, Z2S এর ম্যাগনিটিউড যদি লিখতে হয় তাহলে কত হবে, √, R2 স্কোয়ার প্লাস X2S স্কোয়ার, তাহলে এখান থেকে কত লিখছি দেখো, R2 স্কোয়ার প্লাস X2S এর স্কোয়ার ইনটু কত হচ্ছে রে, আচ্ছা সব তো নিয়ে নিয়েছি, তার মানে এইটা হয়ে যাচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, এরকম একটা ফর্ম আসছে। এবার এই যে X2S টা লিখেছি, এই X2S টাকে আমি কি লিখতে পারি, ওই SX20 লিখতে পারি, তার মানে এখান থেকে আরেকটু ছড়িয়ে লিখলে S স্কোয়ার E20 স্কোয়ার বাই R2 ইন্টু R2 ডিভাইডেড বাই R2 স্কোয়ার প্লাস S স্কোয়ার X20 তার স্কোয়ার হবে, ঠিক আছে। এইটা হয়ে গেল গিয়ে তোমার এক্সপ্রেশন অফ তোমার
ইলেকট্রিক্যাল পাওয়ার, ঠিক আছে? তো ইলেকট্রিক্যাল পাওয়ারকে কি লিখবো তোমরা জানো, ওই টর্ক ইনটু ওমেগা টার্মসেও তুমি লিখতে পারো 1 নম্বর, অথবা এখানে তুমি আরেকটা রিপ্রেজেন্টেশন লিখতে পারো, দ্যাট ইজ ওই, বলো কি লিখবো এটাকে, এখানে আরেকটা ফর্মে আমি লিখতে পারি এটাকে, দ্যাট ইজ ধরো এইখানে যেটা বেরোলো আমার, সেটা তো বেরোলো তোমার কতটা পাওয়ার, কতটা ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেটেড হলো সেটা বেরোলো। আমি অ্যাকচুয়ালি এর সাপেক্ষে একটা টর্কের রিলেশনশিপ তৈরি করতে চাইছি, ঠিক আছে? তো কি করবো বলো? এটার সাপেক্ষে আমি একটা টর্কের রিলেশনশিপ তৈরি করতে চাইছি। তো দেখো এইটা যেটা বেরিয়েছে এটা তো ঠিক আছে, এটা তো ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ যেটা হলো সেটা সেটা বেরোলো। তো এই ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপের সাথে আমাদের একটা সম্পর্ক বার করতে হবে, ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপের সাথে আমাদের একটা সম্পর্ক বার করতে হবে। এইটা ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপের সাথে একটা সম্পর্ক বার করতে হবে। এখনো কেউ জয়েন করছে, বাহ, বলো এরপর কি করবো? স্যার ওইটা এস স্কোয়ার, মানে এটা এস স্কোয়ারই হবে। স্যার এস স্কোয়ারটা ওখানে কি করে পেলেন? এই যে মানে ওপরের এস স্কোয়ারটা, কোনটা বলো তো, ওই যে ওই 3 এইটা, এস এই স্কোয়ার। এসটা আমি ই টু এসটাকে লিখেছি না এস ই টু জিরো, আর এক্স টু এসটাকে লিখেছি হচ্ছে এস এক্স টু জিরো। এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে এটাকে চেঞ্জ করে লিখেছিলাম, বলো, ঠিক আছে? কিন্তু ওপরে তো এক্স টু এস। উপরে এক্স টু এস নেই, উপরে তো আর টু আছে। উপরে দেখা যাচ্ছে 3 ই টু এস আই টু এস কস ফাই টু এস, আর এখানে আসছে 3 ই টু এস ইন্টু আই টু এস এর জায়গায় লিখেছি ই টু এস বাই জেড টু এস, আর ওখানে কস ফাই টু এস এর জায়গায় লিখেছি আর টু বাই জেড টু এস। তাহলে নিচে জেড টু এস এর স্কোয়ার হচ্ছে, তাহলে জেড টু এস এর স্কোয়ারটাকে কত লিখতে পারবো, আর টু স্কোয়ার প্লাস এক্স টু এস এর স্কোয়ার, ঠিক আছে? আর উপরে কত পড়ে রয়েছে, শুধু আর টু পড়ে আছে। তারপরে নিচে কত হচ্ছে দেখো ইকুয়েশনটা, 3 এস স্কোয়ার ই টু জিরো স্কোয়ার আর টু ডিভাইডেড বাই আর টু স্কোয়ার প্লাস এস এক্স টু জিরো স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ যেটা সেটা, ঠিক আছে? এটা হচ্ছে এটা বেরিয়েছে। আর এখান থেকে আমি টর্কের রিলেশনশিপটা জানতে চাইছি, টর্কটা নিয়ে আসতে চাইছি। স্যার এইটা ইজ ইকুয়াল টু টর্ক ইনটু ওমেগা হবে না? হ্যাঁ, এটা ইকুয়াল টু টর্ক ইনটু ওমেগা করতে পারি, রাইট? এটা ইকুয়াল টু টর্ক ওখান ইনটু, থেকে তো ওমেগাটা হ্যাঁ যদি এটা একটু এদিকে নিয়ে আসি ঠিক, তাহলে এটা ইকুয়াল টু টর্ক ইনটু ওমেগা করতে পারি, এটা ইকুয়াল টু করতে পারি টর্ক ইনটু ওমেগা, ঠিক আছে? সেই টর্ক ইনটু তোমার এই ওমেগাটা কত হবে, এই ওমেগাটা হবে তোমার 2 পাই এনএস, না না 2 পাই এনএস কেন হবে, এটা তো এই ওমেগাটা কি হবে, এই ওমেগাটা বুঝতে হবে। দাঁড়াও 1 মিনিট, রোটর তো হচ্ছে তো কি পাওয়ার জেনারেটর রোটর, রোটর হলে তো 1 মিনিট দাঁড়া, 1 মিনিট বলছি, দাঁড়া 1 মিনিট। ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট, না ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেটেড, ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেটেড, ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেটেড, ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেটেড বেরিয়েছে। ঠিক আছে, এটা তো কোনো অসুবিধা নেই, এটা ঠিকই বেরিয়েছে, থাক, এটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা থাক, ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেটেড সমান সমান এত বেরিয়েছে, থাক, এটা কোনো অসুবিধা নেই, এটা ঠিক বেরিয়েছে, ঠিক আছে? এবার দেখো নেক্সট, এটা নিয়ে, এটা থাক, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, আগেরটা ঠিকই আছে, ঘাবড়ানোর কিছু নেই, ঠিক বেরিয়েছে। এবার আমাকে বলো দেখি, আমাদের যে রোটর কপার লস ছিল, পি রোটর কপার লস, এই রোটর কপার লসকে কি লিখতে পারি, এস ইন্টু পিজি লিখতে পারি তো, বলো? রোটর কপার লসকে এস ইন্টু পিজি লিখতে পারি তো, বলো? হ্যাঁ স্যার। দেখো, আর এই রোটর কপার লসকে আরেকটা কিভাবে লিখতে পারি বলো তো, আই স্কোয়ার আর টার্মসে লিখতে পারি, আই স্কোয়ার ইন্টু আর টার্মসে লিখতে পারি। এবার এই আই স্কোয়ার ইন্টু আর টার্মস মানে কি বলো তো?
আই স্কোয়ার ইন্টু আর টার্মস মানে কি, মানে আই টু এস স্কোয়ার ইন্টু আর টু এইভাবে লিখতে পারি, ঠিক আছে, আই টু এস স্কোয়ার ইন্টু আর টু এইভাবে লিখতে পারি। এবার এই দুটো ইকুয়েশনকে তুমি যদি কম্পেয়ার করো, কিভাবে কম্পেয়ার করবে বলো তো? দেখো এইখানে যে আই টু এস এর রিপ্রেজেন্টেশনটা আমরা লিখেছিলাম, দ্যাট ইজ, দেখো আমার কাছে তাহলে দুটো ইকুয়েশন আছে, ঠিক আছে। এই আই টু এস কে কি লিখেছিলাম, এই মাত্র ই টু এস বাই জেড টু এস, তাই না, তার হোল স্কোয়ার লিখেছিলাম ইন্টু, এই তো হয়ে গেছে এই টু ইন্টু আর টু। এবার দেখো এইখানে তাহলে কত হচ্ছে, ই টু এস স্কোয়ার আর টু ডিভাইডেড বাই, এখানটা কত ছিল, আর টু স্কোয়ার প্লাস এস স্কোয়ার এক্স টু জিরো স্কোয়ার, ঠিক আছে। আর এইখানে যেটা ছিল এস পিজি, এস ইন্টু টু পাই এন, টু পাই এন, পিজিতে তো এনএস হয়, তাহলে পিজিতে এনএস। দেখো তুমি পি ইনপুট যেটা দাও সেইখান থেকে পাও হচ্ছে পিজি, পিজি থেকে পাও হচ্ছে পিএমডি, পিএমডি থেকে পাও হচ্ছে পি আউট, ঠিক আছে। এবার এইটা হচ্ছে কি রোটরের ইনপুট, এইটা হচ্ছে কি এয়ার গ্যাপ পাওয়ার। এই রোটর এয়ার গ্যাপ পাওয়ার যেখানে থাকে সেখানে স্পিড কত হয়, আরে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড কত হয়, এনএস। এনএস। তার মানে এখানে পিজির জন্য স্পিড কত হবে, এনএস হবে, 2 পাই ইনটু এনএস, এটা ইন রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে, ইন আরপিএস, রেডিয়ান পার সেকেন্ড, ইনটু টর্ক ডেভেলপ টর্ক ইনটু এইখানে যেটা পড়ে আছে। দেখো এবার এই দিকে যে রিপ্রেজেন্টেশনটা আসছে তোমাকে মনে রাখতে হবে, এই যে এই যে পাওয়ার লসটা বার করলাম, এইটা কিন্তু সিঙ্গেল ফেজের জন্য হয়েছে, এখানে থ্রি ফেজ কনসিডার করতে হবে, মানে 3 দিয়ে গুণ করতে হবে, তিনটে ফেজের কনসিডার করতে হবে। প্রথমে যে ক্যালকুলেশনটা করেছিলাম আই স্কোয়ার আর ফর ওয়ান ফেজ, তিনটে ফেজের জন্য 3 আই স্কোয়ার আর হলো, তাহলে এখান থেকে কত আসছে, 3 ইন্টু ই টু এস স্কোয়ার আর টু ডিভাইডেড বাই আর টু স্কোয়ার প্লাস এস এক্স টু জিরো স্কোয়ার, ঠিক আছে, এরকম এসে দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে দেখো পিডির একটা ফর্ম আসছে, দ্যাট ইজ 3 বাই 2 পাই এনএস ইন্টু ই টু এস স্কোয়ার আর টু বাই আর টু স্কোয়ার প্লাস এস 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 স্কোয়ার এক্স টু জিরো স্কোয়ার, ঠিক আছে, এইরকম একটা টার্ম এসে দাঁড়াচ্ছে। এইটাই হচ্ছে গিয়ে তোমার কাছে মনে রাখবে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলাস, ঠিক আছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলাস, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে, এই পার্টটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এইবার স্যার হুম, স্যার বলছিলাম যে আই টু এস টা তো রোটর কারেন্ট, হ্যাঁ এবার আই টু এস ইকুয়াল টু লিখেছেন ওইখানে ই টু এস বাই জেড। হ্যাঁ, এবার রোটরের যখন এটা ই টু এস, তাহলে তো ওখানে স্লিপ থাকবে ওর সাথে, মানে ই টু এস টা তো এস ই টু এস হওয়া উচিত। আরে না না না, বুঝতে পারছিস না, ই টু এস টা হচ্ছে, দেখ ই টু এস টা হচ্ছে এস ই টু জিরো, ঠিক আছে। হ্যাঁ এইখানটা আমি একটা এস কম লিখেছি, এইখানে এস একটা নিচে আসার কথা ছিল, এখানে একটা এই এসটা লিখিনি, 1 বাই এস হচ্ছে, তাহলে এটাকে চেঞ্জ করলে কি লিখতে পারবো আমি বলছি, তোর পয়েন্টটা বলছি, 3 বাই 2 পাই এনএস, ঠিক আছে, এখানে কত হচ্ছে, এই যে এস ই টু জিরো, একটা এস কেটে যাচ্ছে, এস ই টু জিরো স্কোয়ার আর টু ডিভাইডেড বাই আর টু স্কোয়ার প্লাস এস স্কোয়ার এক্স টু জিরো স্কোয়ার, ঠিক আছে। বলো কি বলছো আরেকবার বল। দেখ এইখানে যেটা ছিল ই টু এস ইকুয়াল টু এস ই টু জিরো, ঠিক আছে, এই ইএমএফ ইনডিউসড ডিপেন্ডস অন স্লিপ, কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু ডিপেন্ড করে না, ঠিক আছে, তো দুটোকে গুলিয়ে ফেললে হবে না কিন্তু। বলো কি বললাম, বুঝতে পারলে? দেখো তোর প্রশ্নটা বুঝতে পারলি কি বললাম চন্দন? দেখো হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এইখান বুঝতে থেকে পেরেছি। দেখো, হ্যাঁ এইখান থেকে দেখো আমার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এইটা হচ্ছে ডেভেলপ টর্কের সম্পর্ক, ঠিক আছে। আসলে এইগুলো ডেভেলপ করতে একটু সময় লাগে, আর কিছুই নয়, একটু মনে করে করে ডেভেলপ করতে হয়, এই আর কি, আর কিছু না। এইটা হচ্ছে তোর মেন ফর্মুলা, ঠিক আছে, এইটা হচ্ছে মাদার ফর্মুলা। এই মাদার ফর্মুলাটা তোমাদের খেয়াল রাখতে হবে, তো বাকিগুলো কিছু মনে রাখতে হবে না।
ওই ডেভেলপ করলাম বলে একটু সময় লাগলো, আদারওয়াইজ ওইখানে সব করে লিখে দিলে হয়ে যেত। ঠিক আছে, বাট তোমরা বুঝতে পারতে না কিছু। এইটা হচ্ছে মেন টপ ডেভেলপমেন্ট ফর্মুলা। ঠিক আছে, তো এই টপ ডেভেলপমেন্ট ফর্মুলা থেকে তুমি যদি চেক করো তাহলে তুমি প্রত্যেকটা টর্ককে আলাদা আলাদা করে বার করতে পারবে। ঠিক আছে, টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স কেও আমরা দেখছি পরে। টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্সটা দেখে নিচ্ছি টাকা। টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্সটাকে আমরা প্লট করতে পারবো এর থেকে, আর ডিফারেন্ট ডিফারেন্ট যে টর্ক গুলো আছে সেগুলোকে অ্যানালিসিস করতে পারবো। তো টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স কিরকম হয়, এদিকে যদি টর্ক থাকে এদিকে যদি স্লিপ থাকে, ঠিক আছে, তার মানে কি এখানে এস এর ভ্যালু কত আছে বলো, এইখানে এস এর ভ্যালু আছে ধরো ফর এক্সাম্পল এটা যদি এনএস হয়, এনএস এ কত হয় স্লিপের ভ্যালু 0, তাই না? স্লিপের ভ্যালু হচ্ছে এখানে কত 0, আর যত এইদিকে যাব তত কি হবে বলো, এইখানে এসে পৌঁছবো 1 এর দিকে যাব, স্লিপের ভ্যালু 1 এর দিকে যাব। ঠিক আছে, এইদিকে হচ্ছে স্লিপ 0 থেকে 1 এর দিকে ভ্যারি করে, আর এইদিকে স্পিড থাকে। তো আমরা যেটা দেখতে পাই যে যত আমরা স্পিড রিডিউস করতে থাকবো, ঠিক আছে, স্পিড রিডিউস করতে থাকবো, তাহলে স্পিড রিডিউস করতে করতে একটা পার্টিকুলার স্পিড এসে পৌঁছবে, যে পার্টিকুলার স্পিডে তোমার টর্কটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, স্পিড রিডিউস করতে করতে মানে ম্যাক্সিমাম টর্ক কখনো আপনার সিনক্রোনাস স্পিডে স্লিপ 1 হয় না? দাঁড়া এক মিনিট, মানে ওটা তো ম্যাক্সিমাম স্পিড, সিনক্রোনাস স্পিডটা আর কি। তোরা তো ভেবে ওইখানে বুঝিস তো, শোন, এই যে এনআরটা যদি এনএস এর সাথে ইকুয়াল হয়ে যায় তাহলে কি হবে, এটা 0 হয়ে যাবে না? এইখানে যেটা আমি এনএস লিখেছি সেটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি এই কন্ডিশনে রোটরের স্পিড আর স্টেটরের স্পিড সমান হয়ে গেছে। ঠিক আছে, আর দেখ এই হ্যাঁ, পয়েন্টটা এই পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্টটা যে পয়েন্টটায় এনএস ইকুয়াল টু এনআর হয়ে গেছে। ঠিক আছে, ঘেটে দিস না, এগুলো ঘেটে দিলে গন্ডগোল হয়ে যাবে। এনএস ইকুয়াল টু এনআর যেখানে হয় সেখানে স্লিপ 0 হয়। ঠিক আছে, এই ফর্মুলাটা বারবার মনে রাখবি। এই ফর্মুলাটা 0 কখন হয়, এনএস আর এনআর যদি ইকুয়াল হয়ে যায়, এনএস ইকুয়াল টু এনআর হয়ে গেলে তখন কিন্তু এটা 0 হয়ে যায়। ঠিক আছে, এবার এনআর যদি 0 হয় তার মানে অন্য জিনিস। এনআর 0 মানে হচ্ছে এই জায়গাটা যেখানে স্পিডটা 0, এই কন্ডিশনটায় এনআরটা হচ্ছে গিয়ে 0, আর এই কন্ডিশনটায় এনআরটা হয়ে গেছে এনএস এর সাথে ইকুয়াল। ঠিক আছে, বুঝতে পারলি কি বলতে চাইছি? দেখ ওইটাই তো বলছি স্যার, এনআর এর সঙ্গে যদি এনএস টা ইকুয়াল হয় তাহলে তো ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে ম্যাক্সিমাম কখন হবে? স্লিপ যখন আরে 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 এই দেখ না, এনএস ইকুয়াল টু এনআর হয়ে গেলে এটা তো 0 হয়ে যাবে স্লিপটা। এনএস, কিন্তু এটা এনএস ম্যাক্সিমাম। ইকুয়াল টু এনআর যদি হয় তাহলে স্লিপটা 0 হবে, 1 হবে না। আরে ম্যাক্সিমাম যখন দাঁড়িয়ে থাকবে তখনই তো ম্যাক্সিমাম। আবার বলছি শোন, যদি এই স্লিপটা মনে কর এনএস মাইনাস এনআর বাই এনএস, ঠিক আছে, এনআরটা হচ্ছে 0, তার মানে কি স্ট্যান্ড স্টিল, তাই তো? স্ট্যান্ড স্টিল মানে হচ্ছে কি এস ইকুয়াল টু 1। এবার এনআর যদি ইকুয়াল টু এনএস হয়ে যায় তার মানে কোথায় সিনক্রোনাস স্পিড, সিনক্রোনাস, আরে কি লিখছি, সিএইচ আর ও এন ও ইউএস, সিনক্রোনাস স্পিড। যখন সিনক্রোনাস স্পিড হচ্ছে তখন কি হচ্ছে বলো ভাই সকল, এস ইকুয়াল টু 0 হয়ে যাবে। হ্যাঁ, এই দিক বরাবর হচ্ছে স্পিড আছে, এই দিক বরাবর স্পিড ইনক্রিজিং, এদিক বরাবর স্পিড ইনক্রিজিং। এবার এইখানটা হচ্ছে সেই পয়েন্টটা যেখানে এনআর আর এনএস ইকুয়াল হয়েছে, যেখানে এনআর এনএস ইকুয়াল হয়েছে সেখানে এস ইকুয়াল টু 0 হয়েছে। ঠিক আছে, এইগুলো ঠান্ডা মাথায় করবে সব। ঠিক আছে, ভুল হতেই পারে, স্বাভাবিক, ভুল হওয়াটা স্বাভাবিক, ভুল হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু না। এবার দেখো রোটরের ক্ষেত্রে কি হয়, আমরা জানি যে রোটরের ক্ষেত্রে ম্যাক্সিমাম টর্ক আমরা অ্যাচিভ করি রেটেড স্পিডের থেকে কম স্পিডে, তাই না? ধরো আমি ফর এক্সাম্পল বলছি, একটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে সবসময় রেটেড স্পিডটা কি হয়, সিনক্রোনাস স্পিডের থেকে কম হয়, তাই তো? তার মানে হচ্ছে সিনক্রোনাস স্পিডের আগে একটা লোকেশন আছে, যে লোকেশনে গিয়ে কিন্তু ম্যাক্সিমাম টর্কটা ডেভেলপ করতে পারবো। ঠিক আছে, কারণ যখন এনআর আর এনএস ইকুয়াল হয়ে যাবে তখন কিন্তু টর্ক 0 হয়ে যাবে।
তাই তো? টর্ক এই পজিশনটা এসে কিন্তু জিরো হয়ে যাবে। তার মানে আমি যদি কার্ভটা দেখতে চাই তাহলে এরকম একটা লিনিয়ার কার্ভ পাবো, ঠিক আছে? এবার কার্ভটা হওয়া উচিত ছিল সোজা, এরকমই হওয়া উচিত ছিল, এই বরাবর সোজা হওয়া উচিত ছিল, কনস্ট্যান্ট হওয়া উচিত ছিল টর্ক, বাট আমরা কনস্ট্যান্ট পাই না, ঠিক আছে? যত স্পিড ফল করতে থাকে তত টর্কের একটা ম্যাগনিটিউড ডিফারেন্ট হয়, ঠিক আছে? এই যে জোনটা রয়েছে এই জোনের মধ্যে টর্কের নেচারটা আলাদা হয়, ঠিক আছে? উইথ রিডাকশন ইন স্পিড, উইথ রিডাকশন ইন synchronous speed, with reduction in rotor speed, the torque starts to first of all আস্তে 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 কি করতে শুরু করে, এরকম ভাবে বাড়তে শুরু করে, দিয়ে একটা পার্টিকুলার ভ্যালুতে গিয়ে ফিক্সড হয়ে যায়, ম্যাক্সিমাম ভ্যালুতে অকার করে। ধরো এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে? এই পার্টিকুলার স্পিডের পরে যেখানে তোমার ম্যাক্সিমাম টর্কটা অকার করছে তার থেকে আরো ফার্দার যদি আমি স্পিডটা কমিয়ে দিই তাহলে আবার কিন্তু টর্কটা রিডিউস করতে শুরু করে পুরো একটা পার্টিকুলার ভ্যালুতে এসে তোমার যখন স্পিড জিরো হয়ে যায়, বাট টু সাম এক্সটেন্ট টর্কের প্রেজেন্স কিন্তু থাকে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি এখানে এখানে তারটাকে আমার ছেড়ে দেওয়া উচিত ছিল, এইখানে অ্যাকচুয়ালি ছেড়ে দেওয়া উচিত এরকম জায়গায়, ঠিক আছে? তোমরা দেখবে এরকম জায়গায় তোমাদের বইতে এটা ছাড়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ দি স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স। এবার তুমি যদি ফার্দার টর্কটাকে বাড়াতে থাকো, তুমি যদি আরো টর্কের ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক দেখতে থাকো তখন দেখবে টর্কটা ম্যাক্সিমাম হচ্ছে আরেকটু বাদে গিয়ে এরকমও আছে, ঠিক আছে? এরকম এরকম একটু বাদে গিয়েও টর্ক ডেভেলপ হচ্ছে, এরকম বাদে গিয়েও টর্কের ডেভেলপমেন্ট পাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবে টর্কের ডেভেলপমেন্ট হচ্ছে একদম এইখানে গিয়ে, এটা হচ্ছে তোমার ওই ম্যাক্সিমাম টর্কটা, এইখানে গিয়ে তুমি ম্যাক্সিমাম টর্কটা পাচ্ছ, এখানে গিয়ে তুমি ম্যাক্সিমাম টর্কটা পাচ্ছ, ঠিক আছে? এরকমও তুমি একটা কার্ভ কিন্তু পাবে, ঠিক আছে? তো মানে স্যার অ্যাট স্টার্টিং। হ্যাঁ, ঠিক আছে, এটাই তোমার ম্যাক্সিমাম টর্ক, এটা হচ্ছে ম্যাক্সিমাম টর্কের পয়েন্ট, এটা হচ্ছে ম্যাক্সিমাম টর্কের পয়েন্ট, ঠিক আছে? এইবার দেখো, এইবার দুটো কনসেপ্ট আছে, দুটো কনসেপ্ট খুব ভালো করে বুঝবে, ঠিক আছে? সেইটা হচ্ছে এইখান থেকে একটা তিনটে জোন আমি তৈরি করছি, ঠিক আছে? এই তিনটে জোনকে খুব ভালো করে বুঝবে। একটা জোন হচ্ছে এইখানে একটা জোন আছে, এই একটা জোন, ঠিক আছে? এইটা আর একটা জোন হচ্ছে এইটা, আর একটা জোন হচ্ছে এইটা। এইটাকে প্রথমটাকে বলবো হচ্ছে হাই স্লিপ জোন, হাই স্লিপ। এইটা হচ্ছে মিডিয়াম স্লিপ, মিডিয়াম স্লিপ। আর এইটা হচ্ছে লো স্লিপ, ঠিক আছে? লো স্লিপ। এবার প্রসঙ্গটা হচ্ছে যখন স্লিপ বেশি হয়, যখন হাই স্লিপ জোন থাকে, ঠিক আছে? খুব ভালো করে খেয়াল করে দেখো, যখন হাই স্লিপ জোন থাকে একটা পার্টিকুলার পয়েন্টের পরে টর্ক কিন্তু ডিক্রিজ করতে শুরু করে। হাই স্লিপ জোনে একটা পার্টিকুলার পয়েন্টের পর থেকে এইখান থেকে কিন্তু টর্কটা নিচের দিকে কমতে শুরু করছে, ঠিক আছে? একটা পার্টিকুলার পয়েন্টের পর থেকে কিন্তু টর্কটা ডিক্রিজ করতে শুরু করে। তার মানে কি, টর্ক at high sleep reduces, speed reduces, and ultimately speed becomes equal to 0, ঠিক আছে? এইখানে যে ক্যারেক্টারিস্টিক্সটা তুমি পাও, ঠিক আছে, এই এই ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু ডিফারেন্ট অ্যাজ কম্পেয়ার টু দিস টু। যদি একটু ডিসকাস করি তাহলে বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে হাই স্লিপের ব্যাপার। যদি স্লিপ জিরো হয়, এজ যদি জিরো হয়ে যায়, ঠিক আছে, এজ যদি জিরো হয়ে যায় তাহলে এই যে ফর্মুলাটা আমি লিখেছিলাম না, টর্ক ডেভেলপ 3/2π/ns, ঠিক আছে? 3/2π/ns। আর এখানে কত হচ্ছে বলো তো, ফর্মুলাটা কি ছিল বলো? s ইন্টু s e2 স্কোয়ার r2 ডিভাইডেড বাই, বলো কত হচ্ছে, R2 স্কোয়ার প্লাস S স্কোয়ার 0। s x2 স্কোয়ার 0, s স্কোয়ার x2 স্কোয়ার 0, তাই তো? এবার দেখো, এই এসটাকে তুমি এর তলায় ভাগ করো, এর তলায় তুমি যদি ভাগ করো তাহলে কি পাবে বলো তো? দেখো এটা কত পাবে, এটাকে কে ধরে নাও, এটাকে e2 স্কোয়ার লেখো, r2 লেখো, আর এইখানে লেখো হচ্ছে গিয়ে তোমার r2 স্কোয়ার, এখান থেকে তুমি কত কমন দাঁড়াও, নিচে তুমি ভাগ করো এস দিয়ে, এস দিয়ে ভাগ করবে না কি করবে, 1 মিনিট এখন বলছি। এখানে
ছিল হচ্ছে গিয়ে এত, তাহলে এইখানে তুমি কত করবে, এইখানে তুমি করো হচ্ছে গিয়ে এস দিয়ে ভাগ করো, তার মানে R2/S প্লাস এখানে কত হচ্ছে S x20 স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো মেন প্রসঙ্গটা হচ্ছে এখানে যদি স্লিপ এখানে 0 করে দিই আমি, ঠিক আছে, 1 মিনিট। এটা হবে R2/S x2 0 স্কয়ার তারপরে হোল ইনটু R2-S। হুম, স্লিপ 0 হয়ে গেলে কি হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। স্লিপ 0 হয়ে গেলে টর্ক, মানে স্লিপ যদি লো হয় তাহলে সেক্ষেত্রে টর্কের কি আসবে, রিলেশনশিপ আসবে? আচ্ছা, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্লিপ হবে স্যার, এক মিনিট আমি একটু চেঞ্জ লো করছি, স্লিপ দাঁড়া। জোনটায়। আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখ এই যে এক্সপ্রেশনটা আছে এটা থাক, অসুবিধা কিছু নেই, এটা ভুল কিছু হয়নি, ঠিকই আছে। তুই একটা জিনিস দেখ, আমি জিনিসটা এই কনসিডারেশনটা ধরতে হবে, এখানে এস ছিল, এখানে এস স্কোয়ার x20 স্কোয়ার ছিল, ঠিক আছে। যদি এস 0-র কাছাকাছি হয় তাহলে এস স্কোয়ার তো আরো ছোট হয়ে যাবে, প্রায় ইকুয়াল টু 0 ধরতে পারি। তার মানে এই যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনটাকে আমি এরকম লিখতে পারি, KS(e⁻) স্কোয়ার R2 ডিভাইডেড বাই R2 স্কোয়ার, এরকম লিখতে পারি। অথবা আমি এটাকে কি লিখতে পারি, KS(e⁻) স্কোয়ার বাই R2 লিখতে পারি, ঠিক আছে। এইখানে যে এস x20 ছিল, এসটা যেহেতু খুব ছোট তাহলে স্কোয়ার করলে আরো ছোট হয়ে যাবে, ওই জন্য বাদ দিয়ে দেবে। তার মানে একটা জিনিস ভালো করে বোঝ আমি কি বলতে চাইছি, তুই যদি এইখানে যে ফর্মুলাটা আমার এলো আলটিমেটলি, তুই যদি দেখিস খেয়াল করে এইখানে ফর্মুলাটা, এইখানের ফর্মুলাটা আলটিমেটলি এলো হচ্ছে গিয়ে এইরকম, টর্ক ডেভেলপড ইজ ইকুয়াল টু KS(e⁻) স্কোয়ার বাই R2। এইবার KE⁻) স্কোয়ার R2 সব আর কনস্ট্যান্ট, তার মানে টর্ক ইজ প্রপোর্শনাল টু স্লিপ হয়ে গেল। তার মানে এইখানে যে কার্ভটা আমি পাবো, এইখানে কার্ভটা অ্যাকচুয়ালি লিনিয়ার কার্ভ আছে, এই দিস অল কার্ভস আর লিনিয়ার ইন নেচার, ঠিক আছে। তার মানে আমি কি বলতে পারছি, আমি বলতে পারছি যে টর্ক স্লিপস ক্যারেক্টারিস্টিক অফ অ্যান ইন্ডাকশন মোটর at low speed is linear in nature। লো স্পিডের জন্য টর্ক স্পিড যে ক্যারেক্টারিস্টিক্সটা কার্ভটা আছে সেটা লিনিয়ার নেচারের হচ্ছে। কি বললাম বোঝা গেল? লিনিয়ার নেচারের হচ্ছে টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স ফর স্লিপ বিং ক্লোজ টু 0। এই ফান্ডামেন্টাল পয়েন্টটা বুঝতে পারলে কিনা বলো। দেখো কি বললাম, বুঝতে পারলি? যাই না, স্যার হ্যাঁ আবার বলবো। স্যার বলছিলাম যে যখন আমাদের NS=NR হচ্ছে তখন আপনি হুম, বলছেন স্লিপ 0, তাই তো? হুম, তো হুম, সেই সময় কি আমাদের টর্কটাও কি 0 হচ্ছে নাকি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা। যদি টর্ক বার করতে হয় তা টর্কের যে কোনো এক্সপ্রেশনে তুমি দেখবে এখানে একটা স্লিপ থাকবে, হ্যাঁ। তাই এখানে যদি টর্ক তুমি বসিয়ে দাও তাহলে 0 হয়ে যাবে তো। আরে এই ফর্মুলাটা দেখ, এখানে তো এস মাল্টিপ্লাই হয়ে আছে তো, যদি এস 0 করে দিই তাহলে টর্কও 0 হয়ে যাবে। ওই জন্য তো এইখানে তো স্লিপ 0, এখানে স্লিপ 0, ওই জন্য তো টর্কও 0 হয়ে গেছে, হ্যাজ টু বি 0, উপায় নেই কিছু। স্লিপ 0 হয়ে যাওয়া মানে টর্ক 0 হয়ে যাওয়া, দাঁড়িয়ে যাবে সেখানে, ঠিক আছে। এনএস আর এনআর যদি ইকুয়াল হয়ে যায় তাহলে টর্ক 0, কোনো টর্ক নেই। বুঝতে পেরেছো? এই আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করতে হবে। স্যার টর্ক ইকুয়েশনটা একটু মডিফাই করলে বেশি ভালো বোঝা যেত আরেকটু। এইটাই টর্কের ইকুয়েশন, মডিফাই করতে হবে না, এটাই হবে। মানে ওই R2/S ওই তাহলে ওই মানটা ধরলে, স্লিপের মানটা ধরলে তাহলে কোনটা নেগলেক্ট হচ্ছে, হুম, মানে আমি নেগলেক্ট করছেন তো, তারপরে তো টর্ক ইকুয়েশন তো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্লিপ হলো, হ্যাঁ ওটা তাই না, আমি বলছি। এটা তো তুই যদি পার্টিকুলারলি 0 ধরে নিস, আমি 0 কেন ধরবো, আমি কম ভ্যালু জিরো ধরবো, তো ধরবো না, মানে স্যার ওই 0.1, 0.02 এরকম এরকম থাকে স্যার, এরম ধরবো। 0.02 এরকম থাকে। হ্যাঁ 0.02 এরম ধরবো, ঠিক আছে। তাহলে আমি বলছি যদি স্লিপের ভ্যালু খুব ছোট হয়, খুবই কম হয়, তাহলে টর্ক আর স্লিপ প্রপোর্শনেট হয়ে যাচ্ছে, ঠিক আছে।
আমি এটা স্যার হচ্ছে ওটাই বলছি, এই মানগুলো বসিয়ে দেখলে কিন্তু তাহলে বেশি ভালো বোঝা যেত, মানে কি হ্যাঁ, ভ্যালুটা আসছে। তুই যে কোনো একটা ভ্যালু বসা না, বসা এখানে ভ্যালু, তাহলেই বুঝতে পারবি। তুই ধর 0.01 বসা, তাহলেই হবে। এই ভ্যালুটা এখানে পয়েন্ট 0.01 বসিয়ে দে, তাহলে বুঝতে পারবি। তুই এই ফ্যাক্টর গুলোকে কনস্ট্যান্ট ধরে নে, এটাকে 1 ধর, 1 ধর, এটাকে 1 ধর, এটাকেও 1 ধরে নে, সব কটাকে 1 ধরে নে, ঠিক আছে? তাহলে এটা 1, এটা 0.1, এটা 0.1, এটা আবার 0.1 এর সব কটা এটা ধরে নি। দেখ, r2 ইকুয়াল টু 1 ধর, x20 ইকুয়াল টু 1 ধর, e20 ইকুয়াল টু 1 ধর, ঠিক আছে? সব কটাকে কনস্ট্যান্ট ধরে নে, দিয়ে ভ্যারিয়েশনটা চেক কর কত হচ্ছে, তাহলেই বুঝতে পারবি। কেটাকে ইভেন 1 ধরে নে, কেটাকে 1 ধরতে পারবো না, কারণ 3/2 পাই ns আছে। কে ওয়ান হবে না। কে 1 ধরা যাবে না, কারণ ওটা ns ডিপেন্ডেন্ট আছে, ঠিক আছে? ওটাকে কিছু করা যাবে না। যেগুলো ns ইন্ডিপেন্ডেন্ট সেগুলোকে তুমি ধরতে পারো, ঠিক আছে? স্পিড ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার গুলোকে তুমি ধরতে পারো, বাকিগুলোকে তুমি ধরতে পারবে না, ঠিক আছে? তো তুমি দেখবে এই পয়েন্টটা তোমার আশা করি ক্লিয়ার হলো, যে এই মাঝখানের এইটুকু জায়গাতে এরকম হচ্ছে। এবার যদি মিডিয়াম স্লিপ জোনে চলে আসি, তখন কিন্তু কি হচ্ছে, এস এর একটা পার্টিকুলার ভ্যালু থাকছে, আর এস এর ওই পার্টিকুলার ভ্যালুর জন্য তোমার এক্সপ্রেশনটা কিন্তু কি হবে, তখন এই R2 থেকে, আবার বলছি, এই যে মাঝখানের যে জোনটা, এইখানে R2টা তখন ছোট হয়ে যাবে, R2 ইজ লেস দ্যান SX20, ঠিক আছে? এই জোনটায় কি হচ্ছিল, এই জোনটায় উল্টো হচ্ছিল, এই জোনটায় কি হচ্ছিল, R2 ইজ গ্রেটার দ্যান SX20 হচ্ছিল। তাহলে এই কন্ডিশনটাকে যদি স্যাটিসফাই করতে চাই, এই কন্ডিশনটাকে, তাহলে এইখানটা দেখ কি হবে, টর্ক ডেভেলপ সমান সমান কত হবে বলো? ও বাবা, 10টা বেজে গেছে, এটাই লাস্ট, আর হবে না। টর্ক ডেভেলপ সমান সমান কত হবে বলো? এগুলো হয় না, আমি একদিন টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স পড়াই। বলো টর্ক ডেভেলপ কত হবে? এইখানে 3/2 পাই ns ইন্টু, বলো এই ns টা ছোট নয়, ns টা ক্যাপিটাল, 3/2 পাই ns ইন্টু, বলো কত হবে? না দাঁড়া, এক মিনিট ns টা ছোট লিখেছিলাম না বড় লিখেছিলাম? এখানে ns টা ছোট লিখেছিলাম, তার মানে এটা ছোট ns হবে, ছোট ns হবে। ছোট ns মানে হচ্ছে স্পিড ইন rps, এটা ছোট ns হবে, এটা ছোট হাতের ns হবে, বড় হাতের ns করলেই গন্ডগোল। 3/2 পাই ns, 3/2 পাই ns, ইন্টু, দেখো এখানে কত হবে, এইটা বড়, এটা বড় ধরে নাও, এই R2টা ধরো তোমার থাকবে, ঠিক আছে? R2টা তোমার যাবে না, এই R2টাকে তুমি নেগলেক্ট করে দিচ্ছ, তার মানে এখানে কত লিখবে, কে এস E20 স্কোয়ার R2 বাই এস স্কোয়ার X20 স্কোয়ার। তার মানে এখানে টর্ক টাউ ডি, এই প্রপোর্শনালটা হচ্ছে কার সাথে, দেখো 1/s এর সাথে প্রপোর্শনাল হচ্ছে। কিভাবে? এই এস আর এই এস কাটলো, তার মানে নিচে একটা 1/s পড়ে আছে, ঠিক আছে? আর বাকি সমস্ত প্যারামিটার দেখো কনস্ট্যান্ট, এখানে 3, E20 স্কোয়ার, R2, ঠিক আছে? আর নিচে X20, এগুলো সব কনস্ট্যান্ট। তার মানে এই মাঝখানের যে কার্ভটা ছিল, মাঝখানের যে জোনটা, এইখানে কিন্তু অন্য ঘটনা ঘটছে, এইখানে কিন্তু টর্ক ডেভেলপড ইজ প্রপোর্শনাল টু 1/s হয়ে যাচ্ছে, এইখানে কিন্তু টর্ক ডেভেলপড ইজ প্রপোর্শনাল টু s হচ্ছে, ঠিক আছে? তো এই দুটো ক্যারেক্টারিস্টিক্স কিন্তু একসাথে দেখা যাচ্ছে পাশাপাশি। আমি জানি না কতটা তোরা বুঝতে পারছিস ব্যাপারটাকে। দুটো কার্ভের, দেখ এই কার্ভের দুটো পজিশনে যে নেচারটা চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছিস? আমি জানি না তোরা এটা পড়েছিস কিনা এর আগে কখনো পড়েছো এই পার্টটা? স্যার হুম, এটা দেখেছি স্যার। দেখেছো তো? তাহলে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এইটুকু জোনের মধ্যে টর্ক আর স্লিপের নেচার হচ্ছে টর্ক ইজ প্রপোর্শনাল টু স্লিপ, বাট এইখান থেকে এর মধ্যে টর্ক আর স্লিপ কিন্তু প্রপোর্শনেট নয়,
ঠিক আছে, এইখানে কিন্তু টর্ক ইনভার্সলি প্রপোর্শনাল টু স্লিপ। স্যার বলো। বলছি একটা কোশ্চেন, বলছি একবার আমরা R2 কে মানে খুব ছোট ধরছি আর একবার আমরা x20 কে ছোট ধরছি কেন? গুড। এস এর ভ্যালু 0.01, এটা ছোট। তুমি এটা কোনো জিনিসকে ছোট জিনিস দিয়ে গুণ করলে সেটা আরো ছোট হয়ে যায়। তার মানে তুমি যদি এস এর সঙ্গে x20 গুণ করো তাহলে x20 ভ্যালুটা আরো ছোট হয়ে যাবে, ওই জন্য R2টা সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে। কিন্তু যদি R2টা বুঝতে পারলে এই কেসটা দেখো, হ্যাঁ এটা বুঝতে পেরেছি স্যার, এটা বুঝতে পেরেছি। তার ঠিক উল্টোটা এখানে অ্যাপ্লাই করো। এখানে এস এর ভ্যালু ধরো 5 আছে, এস এর ভ্যালু 5 হলে x হ্যাঁ হ্যাঁ বড় বুঝতে হয়ে যাবে, তাহলে ওটা বড় হয়ে যাবে ওর থেকে। তাহলে এটা বড় হয়ে যাবে, বুঝতে জোন পারলে? হিসাবে স্যার স্লিপটা চেঞ্জ হচ্ছে আর কি। হ্যাঁ, স্লিপের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তোমরা শুধু এইটুকু বোঝো, তাহলেই আমার হবে যে দুটো সিচুয়েশনে একটা কন্ডিশনে স্লিপের ভ্যালু খুব কম 0.01, ওই জন্য x20টা ছোট হয়ে যাচ্ছে, আর একটা জায়গায় এস এর ভ্যালু হচ্ছে 2-3, তার জন্য x20 ভ্যালুটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ওই জন্য একটা কন্ডিশনে x20 কে নেগলেক্ট করে দিচ্ছি, আর একটা কন্ডিশনে sx20 কে শুধুমাত্র কনসিডার করছি। ঠিক আছে, এই ফান্ডামেন্টাল পয়েন্টটা ক্লিয়ার করো। ঠিক আছে, এটা খুব খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, মানে কি বলবো আর কি, এটাই কিন্তু কোর অফ ইন্ডাকশন মোটর। স্যার বলো। বলছি স্যার, যে জোনটা স্যার ভাগ করেছে হুম সেটা শুধু ওই হলুদ কালারের যে কার্ডটা এঁকেছেন শুধু ওটার জন্যই তো, না বাকি দুটোর জন্য? কিন্তু বাকি দুটো এটা স্যার, হচ্ছে বাকি দুটোর জন্য অ্যাপ্লিকেবল। তাহলে স্যার মিডিয়াম স্লিপে যদি আমি দেখি হুম তাহলে মাঝখানে যে কার্ভটা গেছে হুম ওটা তো একসময় বাড়ছে তারপরে গিয়ে আবার কমছে। হুম তুমি ওইখানে দেখো প্রত্যেকটা কার্ভের মধ্যে কিন্তু সেম নেচার পাবে। ঠিক আছে, এটা কিন্তু হ্যাঁ স্যার, তিনটে কার্ভের জন্যই কিন্তু সেম ব্যাপার। হ্যাঁ স্যার ঠিক সেম আছে। নেচার, কিন্তু বলছিলাম যে জোনটায় স্যার ভাগ করেছে, হুম মিডিয়াম জোনটা যদি দেখি তাহলে মাঝখানে যে কার্ভটা আছে না, আরে ওটা মোটরটা তো কিন্তু শোন 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 ভালো করে শোন ব্যাপারটা। এটা তোর একটা মোটরেরই ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? এইটা হচ্ছে লো রেজিস্ট্যান্স, লো R2, এটা হচ্ছে মিডিয়াম R2। ঠিক আছে, এটা হচ্ছে মিডিয়াম R2, ভালো করে বোঝ কি বলছি, মিডিয়াম R2। আর এটা হচ্ছে তোর হাই R2, হাই R2। তুই যদি রোটরের কয়েলের রেজিস্ট্যান্স কম রাখিস তাহলে এইরকম আউটপুট পাবি, রোটরের কয়েলের রেজিস্ট্যান্স একটু বাড়ালি এরকম পাবি, আরো বাড়িয়ে দিলি তাহলে এরকম পাবি। ঠিক আছে, তোর মোটরটা সেম আছে, মোটরটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু মোটরটা তার বুঝেছি। ডিফারেন্ট রেজিস্ট্যান্স ভ্যালুর জন্য আলাদা আলাদা নেচার শো করছে। ঠিক আছে, আচ্ছা তোর বক্তব্যটা হচ্ছে যে তিনটে কার্ভই কি আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার, হ্যাঁ স্যার ওটাই বলতে চাইছি। ও বুঝতে পেরেছি, তাহলে তাহলে তো তোর এইটাকে ধরতে হবে, এই যে এই টপ হ্যাঁ মোস্ট। হ্যাঁ তুই যদি কার্ভ 1 ধরিস, ও প্রশ্নটা অন্য জিজ্ঞেস করেছে, কার্ভ 1 ধরিস তাহলে কার্ভ 1 এর টপ পয়েন্ট থেকে এদিকটা কনসিডার করেছি আমি, তাহলে হ্যাঁ কার্ভ 2 ধরলে কার্ভ 2 এর এখান থেকে কনসিডার করতে হবে, এর পর থেকে কনসিডার করতে হবে। ঠিক আছে, ঠিক ওর আছে পয়েন্টটা হচ্ছে যে এই যে এইখান থেকে, এখানে ঘাটাঘাটি করলে হবে না, বড্ড ঘেটে যাবে এখানটা। এখানটা খুব যত্ন করে মনে রাখতে হবে কিন্তু, নালে সব এদিক ওদিক হয়ে যাবে একদম। দেখো ও বলছে কার্ভ 2টাকে নেবো, তাহলে কার্ভ 2টাকে নিলে কার্ভ 2 এর টপ থেকে 0 পর্যন্ত হবে, এটা ধরো কার্ভ 2, এটা হচ্ছে কার্ভ 2, তখন এইখানটা হবে তোমার জোন 1, তারপরে আবার একটুখানি জায়গা নিয়ে জোন 2 হবে, তারপর আবার শেষে বাকিটা জায়গা নিয়ে জোন 3 হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে একই কার্ভের মধ্যে বোথ স্লোপ দেখা যায়। টর্কের সঙ্গে স্লিপের সম্পর্ক একবার প্রপোর্শনেট হয়, আর টর্কের সঙ্গে স্লিপের সম্পর্ক একবার ডিসপ্রপোর্শনেট হয়। এই অবধি থাকলো ইন্ডাকশন মোটর আজকের মতো। ঠিক আছে, দেখো পরের দিন কালকে আমি এগুলো বাকিগুলো পড়াবো। ঠিক আছে, এইগুলো আমি পরের দিন পড়াবো, কালকে পড়াবো। এই অবধি থাক। ইন্ডাকশন মোটরটা বড়, ইন্ডাকশন মোটর কখনো হয় একদিনে, কারোর পক্ষে সম্ভব না, ভগবান এসে হয়তো করতে পারে। হ্যাঁ, কিছু না পড়ানোর ইচ্ছা থাকলে হবে, কেন হবে না?
কিছু পড়ানোর ইচ্ছা থাকলে তো মুশকিল আছে, ঠিক আছে। আমি শুধু টর্কের উপরই 2 দিন নিয়ে নি, টর্কের উপরে, সেখানে পুরোটাকে আমি কি করে বলবো। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত থাক, কালকে দেখা যাবে। কালকে আমরা বাকিটা শেষ করে দেবো, ইন্ডাকশন মোটরের বাকিটা কমপ্লিট করে দেবো কালকে। ঠিক আছে, 24 পেজ পর্যন্ত করা হয়েছে, ঘাটটা আমার ব্যথা হয়ে যাচ্ছে। এইখানে আরো এগুলো অতটা মানে আছে, ইম্পর্টেন্ট তো বটেই, বাট এগুলো বেশি সময় লাগবে না। ঠিক আছে, কালকে দেখছি, কালকে এটা শেষ করে দেবো, দিয়ে বাকিটা করব। কালকে দেখছি সিঙ্ক্রোনাস মোটর শুরু করবো, কালকে সিঙ্ক্রোনাস জেনারেটর বা মোটর শুরু করবো। ঠিক আছে, আমি নোটটা একবারে কালকেই পাঠাবো না, আজকে দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো। হ্যাঁ স্যার, কালকে যতটা হচ্ছে দিয়ে না দিন। স্যার, একবারে দেন তাহলে ঠিকঠাক লাগবে। একবারই দেবো, একবারে দিলেই ভালো হয় স্যার। হ্যাঁ, একবারই এটা দেবো। আজকে একটু হ্যাঁ রিমেম্বার করতে হবে। ঠিক আছে, চলো এই অবধি থাক তাহলে, এই অবধি। ঠিক আছে। দেখো, বুঝতে পারলে তো, এই এই জিনিসটা একটু খটোমটো আছে, কিন্তু এই জায়গাটা একটু খটোমটো আছে, একটুখানি ধৈর্য ধরে বুঝতে হবে আর কি কন্ডিশন গুলো। আর কি আমি অ্যাকচুয়ালি দেখ, তোরা তোরা যেভাবে বইতে পড়েছিস সেখানে হয়তো ডাইরেক্টলি স্টেটমেন্ট এরকম ভাবে দেয়নি, ঠিক আছে। আমি একটু অ্যানালিসিস করে ব্যাপারটাকে বলছি, তো হয়তো একটু অন্যরকম মনে হবে। বাট ওই যে টর্কের ইকুয়েশনটা ডেভেলপ করেছিলাম, সেইখানে দুটো কন্ডিশন ফেলে দে, তাহলে তোর সব থেকে বুঝতে সুবিধা হবে। তো ওই রকম ভাবে আমি মনে রাখি, মানে আমার মনে রাখার পদ্ধতিটা ওই রকম, তোরা ওরকম ভাবে মনে রাখবি, তাহলে আইডিয়াটা কোনদিন ভুল হবে না। এবার এইখান থেকে কিন্তু তোদের কোশ্চেন ধরবে, ইন্টারভিউতে বল বা যে কোনো যেখানে যাবি, সেইখানেই এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে। টক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স, তো এটা আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো করে ডেভেলপমেন্টের দরকার আছে আর কি। চলো আজকে এই পর্যন্তই থাক, গুড নাইট। তোমার সাথে ঠিক আবার আছে, কালকে দেখা হবে। গুড নাইট।